আচ্ছা, ইউটিউব সিরিজের আগের দিন আমরা পিয়ার যাদবের যে পার্ট শুরু করেছিলাম, অ্যানাটমি ফিজিওলজি কার্ডিওভাস্কুলার সিস্টেম শুরু হয়েছিল। যার আগের ভিডিওগুলো দেখোনি দেখে আসবে, চ্যানেলের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। আর এখানে দেখো আমরা ইসিজি নিয়ে আগের দিন পড়েছিলাম ইসিজি পর্যন্ত। এবার আমরা আজকের যে চ্যাপ্টারটা শুরু করব, দ্যাট ইজ কার্ডিয়াক আউটপুট নিয়ে। ঠিক আছে, কার্ডিয়াক আউটপুট অ্যান্ড পালস প্রেশার। এখানে আমাদের আরও যা যা হার্টের টপিক আছে সেগুলো নিয়ে আমরা পড়বো। ঠিক আছে, এবার কার্ডিয়াক আউটপুট ব্যাপারটা কি দেখো। কার্ডিয়াক আউটপুট হচ্ছে আমাদের হার্ট রেট এর সাথে যদি স্ট্রোক ভলিউমকে মাল্টিপ্লাই করি তাহলে আমরা কার্ডিয়াক আউটপুটকে পাবো। এটা হচ্ছে ফর্মুলা। ঠিক আছে, এইটুকু ফান্ডা আগে বুঝে নাও, তারপর আমি তাহলে এখান থেকে কার্ডিয়াক আউটপুট মানে কি বোঝা গেল। হার্ট রেট মানে আমাদের হার্ট পার মিনিটে যতবার বিটস করছে, যেটা আমরা নর্মালি কত জানি, 72 বিটস পার মিনিট। এটা হচ্ছে নর্মাল হার্ট রেট হয়ে থাকে আমাদের। আর স্ট্রোক ভলিউম ব্যাপারটা কি, স্ট্রোক ভলিউম। ঠিক আছে, এটারও নর্মাল ভ্যালু তোমাদের জানতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্ট্রোক ভলিউম হচ্ছে তোমার পার মিনিটে লেফট ভেন্ট্রিকেল হোক বা রাইট ভেন্ট্রিকেল হোক যতবার ব্লাড পাম্প করতে পারবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি হচ্ছে না, স্ট্রোক ভলিউম। ওকে, এবার দেখো তাহলে এই অ্যামাউন্ট অফ ব্লাড পাম্পড বাই ইচ ভেন্ট্রিকেল ডিউরিং ইচ হার্টবিট, এটা পার মিনিটটা আসবে না, পার মিনিট আসবে যখন তখন হবে কার্ডিয়াক আউটপুট। আর ইচ হার্টবিটে যখন আসবে, ইচ হার্টবিট, ঠিক আছে, তখন আসবে স্ট্রোক ভলিউম। আর এর নর্মাল ভ্যালু কত হয়ে থাকে, স্ট্রোক ভলিউমের নর্মাল ভ্যালু হচ্ছে 70 ml হয়ে থাকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আসে কিন্তু এখান থেকে, যে স্ট্রোক ভলিউম কত, 70 ml। তাহলে আমরা কার্ডিয়াক আউটপুটের ফর্মুলাতে যদি হার্ট রেটের জায়গায় 72 বিটস পার মিনিট বসাই ইনটু স্ট্রোক ভলিউম 70 ml বসাই, তাহলে আমাদের কার্ডিয়াক আউটপুট কত বেরিয়ে আসবে, মোটামুটি 5 লিটারের কাছাকাছি কিন্তু আমাদের কার্ডিয়াক আউটপুট হবে। ঠিক আছে, 5 লিটারের কাছাকাছি। এবার দেখো একটু রিড আউট করে দিই আমি। দ্য অ্যামাউন্ট অফ ব্লাড পাম্পড ফ্রম লেফট ভেন্ট্রিকেল অ্যান্ড রাইট ভেন্ট্রিকেল পার মিনিট, সেই অ্যামাউন্ট অফ ব্লাডটাকে বলা হচ্ছে আমাদের কার্ডিয়াক আউটপুট, যেটা অ্যাপ্রক্সিমেটলি 5 লিটার মতো হয়ে থাকে। ফর অ্যান অ্যাভারেজ অ্যাডাল্ট অ্যাট রেস্ট, এটা রেস্টের ক্ষেত্রে কার্ডিয়াক আউটপুট অ্যাপ্রক্সিমেটলি হচ্ছে 3 লিটার পার স্কোয়ার মিটার অফ বডি সারফেস আর টোটাল 5 লিটার ইচ মিনিট। ঠিক আছে, যদি রেস্টের ক্ষেত্রে বলা হয় 3 লিটার পার স্কোয়ার মিনিট পার স্কোয়ার অফ বডি সারফেস হবে, আর টোটাল হচ্ছে 5 লিটার মতো অ্যাপ্রক্সিমেটলি, যেটা একটু আগে ফর্মুলা দিয়ে দেখালাম। দেখো 70 × 72 হচ্ছে 5 লিটার পার মিনিট মতো আসবে। এবার কার্ডিয়াক আউটপুট বুঝতে গেলে দেখো এখানে আমি একটা জাস্ট ফিগার আউট করে বুঝিয়েছি। ঠিক আছে, ফিগার আউট করে কার্ডিয়াক আউটপুটে আমাদের এই যে চেম্বারটা হার্টের, এই চেম্বারটা হচ্ছে এদিকে আমাদের হচ্ছে লেফট অ্যাট্রিয়াম, এই নিচে হচ্ছে লেফট ভেন্ট্রিকেল, এদিকে রাইট অ্যাট্রিয়াম এবং এদিকে হচ্ছে রাইট ভেন্ট্রিকেল। এবারে এই যে দুটো ভেন্ট্রিকেল, ইচ ভেন্ট্রিকেলে তোমার হচ্ছে ইচ হার্টবিটে হার্ট যতবার হার্টবিট করছে ততবার হার্টবিটে হচ্ছে রাইট ভেন্ট্রিকেল এবং লেফট ভেন্ট্রিকেলে যতটা ব্লাড পাম্প হচ্ছে সেটাকে আমরা বলছি স্ট্রোক ভলিউম। ঠিক আছে, তো ভলিউম অফ ব্লাড ইজেক্টেড ডিউরিং সিস্টোল, এটাকেও তোমরা স্ট্রোক ভলিউম বলতে পারো। ঠিক আছে, এবারে দুটো এখানে কথা আছে দেখবে, একটা হচ্ছে প্রিলোড এবং একটা হচ্ছে আমাদের আফটার লোড। এই দুটো ব্যাপার কি এখানে একটু বুঝতে হবে কার্ডিয়াক আউটপুটের ঘরে। প্রিলোড এবং আফটার লোডের ক্ষেত্রে প্রি মানে কি প্রিভিয়াস, আর আফটার মানে কি হয়ে গেছে যেটা। তাহলে প্রিলোডের ক্ষেত্রে ভলিউম অফ ব্লাড ইন দ্য ভেন্ট্রিকেলস অ্যাট দ্য এন্ড অফ ডায়াস্টোল হয়ে যাবে। ঠিক আছে, ডায়াস্টোল মানে কি ভেন্ট্রিকুলার রিল্যাক্সেশন। তো ডায়াস্টোল বলেছে। ঠিক আছে, ভেন্ট্রিকেলস অ্যাট দ্য এন্ড অফ ডায়াস্টোল, ভেন্ট্রিকুলার রিল্যাক্সেশন যখন হবে সেই ক্ষেত্রে যতটা ভলিউম অফ ব্লাড থাকবে ইন দ্য ভেন্ট্রিকেলস। ঠিক আছে, তাহলে ধরো রাইট ভেন্ট্রিকেলও ব্লাড পাম্প করছে, লেফট ভেন্ট্রিকেলও ব্লাড পাম্প করছে। লেফট ভেন্ট্রিকেল কোথায় ব্লাড পাম্প করছে, পুরো অ্যাওর্টা দিয়ে হোল বডিতে, এবং রাইট ভেন্ট্রিকেল হচ্ছে আমাদের পালমোনারি আর্টারি দিয়ে লাংসে পাঠাচ্ছে। তাহলে এই দুটো ভেন্ট্রিকেলস দিয়ে হচ্ছে যতটা ব্লাড পাম্প হলো, ওটা কতটা ব্লাড পাম্প হয় সেটা হচ্ছে স্ট্রোক ভলিউম 70 ml পার মিনিটে পাম্প হয়ে থাকে। ঠিক আছে, তাহলে এই যে 70 ml পার মিনিটে পাম্প হওয়ার পরেও যে রেসিডুয়াল ব্লাড, যে কিছুটা
ভলিউম অফ ব্লাড রয়ে গেল, এখানেও যে রেসিডুয়াল ব্লাড রয়ে গেল, সেই রেসিডুয়াল ব্লাডটাকেই কী বলা হয়, সেই ভলিউমটাকে বলা হচ্ছে প্রিলোড। ঠিক আছে, প্রিলোড। এটা হচ্ছে ফ্র্যাঙ্ক স্টার্লিং ল অনুযায়ী, ফ্র্যাঙ্ক স্টার্লিং ল অনুযায়ী হচ্ছে আমাদের যত ইনক্রিজড হবে ভলিউম তত ইনক্রিজড কী হবে, স্ট্রেচ অ্যান্ড ইনক্রিজড ফোর্স অফ কন্ট্রাকশন। এটা হচ্ছে ফ্র্যাঙ্ক স্টার্লিং ল অনুযায়ী। আর আফটার লোড ব্যাপারটা কি দেখো, এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স। আফটার লোডকে কী বলা হচ্ছে, রেজিস্ট্যান্স লেফট ভেন্ট্রিকেল মাস্ট ওভারকাম টু পাম্প ব্লাড। মানে হচ্ছে আমাদের লেফট ভেন্ট্রিকেল হচ্ছে তোমার হচ্ছে লেফট ভেন্ট্রিকেল মাস্ট ওভারকাম টু পাম্প ব্লাড। ধরো লেফট ভেন্ট্রিকেলকে, লেফট এটিএম থেকে লেফট ভেন্ট্রিকেলের দিকে ব্লাড আসবে এবং এখানে কি ভালভ প্রেজেন্ট আছে, দ্যাট ইজ এখানে আমাদের বাইকাস্পিড ভালভ প্রেজেন্ট আছে, দুটো কাস্পওয়ালা ভালভ প্রেজেন্ট আছে। তাহলে সেই ভালভটাকে হচ্ছে যখন ওপেন হবে, ওপেন হলে লেফট ভেন্ট্রিকেলের দিকে ব্লাড আসলো। এবার লেফট ভেন্ট্রিকেল কী করবে, পাম্পিং অ্যাকশন লেফট ভেন্ট্রিকেল পাম্প করে কোথায়, থ্রু অ্যাওর্টা দিয়ে হোল বডিতে ব্লাড ছড়িয়ে দেবে। তাহলে এই যে লেফট ভেন্ট্রিকেলের যে পাম্পিং অ্যাকশন, সেইটার যদি কোনো কারণে কোনো রেজিস্ট্যান্স আসে, তাহলে সেই রেজিস্ট্যান্সটাকে ওভারকাম করার জন্য যে যতটা আর কি দরকার, সেটা হচ্ছে আমাদের আফটার লোড। এবং এই আফটার লোড হচ্ছে ইনক্রিজড রেজিস্ট্যান্স, যত রেজিস্ট্যান্স বাড়বে তত হচ্ছে ইনক্রিজ ফোর্স অফ কন্ট্রাকশন ইজ রিকোয়ার্ড টু ওভারকাম রেজিস্ট্যান্স। আচ্ছা, তাহলে এই পর্যন্ত বুঝতে পারলে। এবার দেখো এখানে কার্ডিয়াক আউটপুটের ওই ফর্মুলাটা এখানে দিয়েছে আবার, যে কার্ডিয়াক আউটপুট বলতে কি বোঝাচ্ছে, ভলিউম অফ ব্লাড ইজেক্টেড ইন 1 মিনিট ইজ ইকুয়াল টু হার্ট রেট মানে কি নাম্বার অফ বিটস পার মিনিট ইনটু স্ট্রোক ভলিউম, দ্যাট ইজ ভলিউম অফ ব্লাড ইজেক্টেড ডিউরিং সিস্টোল। তাহলে এই স্ট্রোক ভলিউমটা অ্যাফেক্টেড হচ্ছে কি প্রিলোড দ্বারা, কন্ট্রাক্টিলিটি দ্বারা এবং আফটার লোড দ্বারা অ্যাফেক্টেড হয়। ঠিক আছে, আর আমাদের হার্ট রেটটাকে কে কন্ট্রোল করে, দ্যাট ইজ এএনএস বা অটোনমিক নার্ভাস সিস্টেম। তাহলে নর্মাল কার্ডিয়াক আউটপুট বলতে আমরা রেঞ্জে যদি বলে 4 to 8 লিটার পার মিনিট হবে, কিন্তু আমরা অ্যাভারেজ ধরবো 5 লিটার পার মিনিট হচ্ছে আমাদের কার্ডিয়াক আউটপুট অ্যাভারেজ। ঠিক আছে, এবার দেখো একটু এখানে রিড আউট করে দিচ্ছি যে স্ট্রোক ভলিউম তাহলে আমরা পেলাম, নর্মাল ভ্যালু হচ্ছে 70 ml স্ট্রোক ভলিউম হয়ে থাকে। আর কার্ডিয়াক রিজার্ভটা কি, এটা হচ্ছে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ব্লাড ক্যান বি পাম্পড আউট বাই হার্ট অ্যাবাভ দ্য নর্মাল লেভেল। নর্মাল লেভেলের চেয়েও অ্যাবাভ যতটা হচ্ছে ম্যাক্সিমাম অ্যামাউন্ট একটা হার্ট ব্লাড পাম্প করতে পারে, সেটা হচ্ছে কার্ডিয়াক রিজার্ভ। এবং নর্মাল ভ্যালু অফ কার্ডিয়াক রিজার্ভ ইয়াং অ্যাডাল্টেজের ক্ষেত্রে 300 to 400%। ঠিক আছে, এবার দেখো কার্ডিয়াক ইন্ডেক্স বলে একটা পয়েন্ট আছে। কার্ডিয়াক ইন্ডেক্সটা কি, কিছুই না, কার্ডিয়াক আউটপুট ডিভাইডেড বাই দ্য বডি সারফেস এরিয়া। এটা শুধু সূত্রটা মনে রাখবে। দেখো তাহলে কার্ডিয়াক ইন্ডেক্স কী হচ্ছে, কার্ডিয়াক আউটপুট আমরা যা পাবো সেটাকে ডিভাইডেড বাই যদি বডি সারফেস এরিয়া দিয়ে করি, বডি সারফেস এরিয়া দিয়ে যদি ডিভাইড করি, দ্যাট ইজ আমরা কী পাবো, দ্যাট ইজ আমরা কার্ডিয়াক ইন্ডেক্স পাবো। এবং এই কার্ডিয়াক ইন্ডেক্সের নর্মাল ভ্যালু হয়ে থাকে কত, 2.8 লিটার পার মিটার স্কোয়ার পার মিনিট। ঠিক আছে, এটা হচ্ছে এর নর্মাল ভ্যালু। এবার দেখো এই কার্ডিয়াক আউটপুটটা কোথায় কোথায় ডিস্ট্রিবিউশন হয় সেটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের যে কোনো পরীক্ষার ক্ষেত্রে। সবচেয়ে ম্যাক্সিমাম যদি নেয়, দ্যাট ইজ কে নেয়, লিভার নেয়। 30% হচ্ছে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ কার্ডিয়াক আউটপুট রিসিভ করে হচ্ছে আমাদের লিভার অর্গান। ঠিক আছে, লিভার অর্গান যেটা হচ্ছে আমাদের কি সেকেন্ড লার্জেস্ট অর্গান, কিন্তু সবচেয়ে লার্জেস্ট গ্ল্যান্ড। আচ্ছা, এবার কিডনি 26%, মানে লিভারের পরেই যে নেয় দ্যাট ইজ কিডনি হচ্ছে 26% নেয়। এরপরে আস্তে আস্তে সব পরবর্তীগুলো আছে। দেখো স্কেলিটন মাসেল হচ্ছে আমাদের 18% নেয়, ব্রেন হচ্ছে 16% নেয়, স্কিন বোন জিআইটি 6% নেয় এবং হার্ট হচ্ছে 4% নেয়। এরকম করে দেখবে টোটাল হচ্ছে 100% রিসিভ করা হচ্ছে। এবার দেখো একটা পয়েন্ট আছে পালস প্রেশার, মানে পরবর্তী টপিক আমাদের পালস প্রেশার। আমরা ব্লাড প্রেশার পড়বো, এখানে ব্লাড প্রেশার, হাইপার টেনশন এইসব নিয়ে আছে, কিন্তু তার আগে দেখো একটা পালস প্রেশার দিয়েছে। পালস প্রেশার জানতে গেলে আমাদের আগে ব্লাড প্রেশার জানতে হবে। তাহলে ব্লাড প্রেশারটা পড়ে নিই আমরা। ব্লাড প্রেশার আর কিছুই না, ধরো এখানে একটা ব্লাড ভেসেলস আঁকছি আমি এইখানে, এটা যে কোনো ব্লাড ভেসেলস, আমরা সাধারণত এটা আর্টারি ধরো। ঠিক আছে, আর্টারির এদিকে ইনার লেয়ার থাকে, ইনার লেয়ার, তারপর হচ্ছে একটা থাকে মিডিল লেয়ার। ঠিক আছে, একটা থাকে মিডিল লেয়ার এবং একটা থাকে সবচেয়ে আউটার লেয়ার।
তিনটে লেয়ার নিয়ে তৈরি যে কোনো ব্লাড ভেসেলস। এবার ব্লাড ভেসেলসগুলো আমি আগে একটু পড়িয়ে দিই। দেখো যেহেতু ব্লাড ভেসেলস আসলো, তাহলে ব্লাড ভেসেলসের টপিকটা আমরা আগে কভার করে নিই। ব্লাড ভেসেলসের টপিকটা আমরা কভার করে নিই। তো ব্লাড ভেসেলস হচ্ছে কী হতে পারে, আর্টারিস, ভেন্স, ক্যাপিলারিস, এগুলোকে আমরা কি বলবো, ব্লাড ভেসেলস বলবো। এখানে একটু যাই হোক কীরকম এসছে আমি ভালোভাবে পড়ে দিচ্ছি, তাহলেই হবে, তোমরা শুনে নাও। তো আর্টারিস, ভেন, ক্যাপিলারি এগুলো নিয়েই কিন্তু আমাদের ব্লাড ভেসেলস তৈরি হয়। এবারে এই ধরো এটা একটা আর্টারি রেড কালি দিয়ে আঁকি, দাঁড়াও, ওয়েট। ধরো এখানে একটা আর্টারি, সেটা একটু বড় ডাইমেনশনের, মানে বড় ডায়ামিটারের হয়। আর্টারি কন্টিনিউ হচ্ছে, আর্টারিগুলো কন্টিনিউ হয়ে এরকম আর্টেরিওলসে ভাগ হয়ে গেল, ঠিক আছে। আর্টেরিওলস সরু হয়ে গেল। আর্টেরিয়ালসগুলো আবার কি তৈরি করলো, আর্টেরিয়ালসগুলো আবার এরকম ক্যাপিলারিস তৈরি করলো, ঠিক আছে। ক্যাপিলারিসগুলো আবার কি করলো, এদিকে ভেনিউলস তৈরি করলো। ক্যাপিলারিগুলো আবার ভেনিউলস তৈরি করলো, ভেনিউলসগুলো আবার কী করলো, ভেন তৈরি করলো, ঠিক আছে। তাহলে এই যে সিস্টেমটা, আর এই ক্যাপিলারিসগুলো কোথায় থাকে, এখানে হচ্ছে সারাউন্ডিং তোমার হচ্ছে টিস্যু থাকবে, বিভিন্ন টিস্যু সেলস এগুলো থাকবে, ঠিক আছে। তাহলে এই টিস্যু সেলসের সারাউন্ডিংয়ে যেগুলো থাকে দ্যাট ইজ আমাদের ক্যাপিলারিস। আর এরপরে ক্যাপিলারি যেটা তৈরি করলো দ্যাট ইজ ভেনিউলস, আর এরপরে যেটা হলো সেটা হচ্ছে ভেন। আর এদিকে আমাদের এর আগে কি ছিল, আর্টেরিয়লস, আর এগুলো ছিল আমাদের আর্টারি, ঠিক আছে। এই হচ্ছে আমাদের ব্লাড ভেসেলস। তাহলে আর্টারি দেখো কি বলেছে, আর্টারি ফাউন্ড এমটি অ্যাট ডেথ, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার আরও যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে এটা কি করে, মেনলি অক্সিজেনকে ক্যারি করে নিয়ে যায়। আর এবার এগুলো হচ্ছে আর্টেরিওলস, ক্যাপিলারিস, ভেন্স, ভাসা বেসনম, এগুলোতে সব বিভক্ত হয়, ঠিক আছে। এবার আর্টারি দেখো, এখানে আর্টারিতে কি বলছে, ইট ক্যারি অক্সিজেনেটেড ব্লাড। আমরা সবসময় দেখব আর্টারির ভিতরে, ওই জন্য আমি রেড কালার দিয়ে এঁকেছি এখানে, অক্সিজেনেটেড ব্লাড, ঠিক আছে, মানে হিমোগ্লোবিনের পরিমাণ বেশি থাকে আর্টারিতে, আমাদের অক্সিজেন ক্যারি করে ওই জন্য বেশি নিয়ে যায়, ঠিক আছে। আর আর্টারিগুলো এরপর আর্টেরিওলসে গিয়ে এই ক্যাপিলারিসের মধ্যে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয়ে তারপরে এখান থেকে কার্বন ডাইঅক্সাইডটা নেবে, মানে এখানে যে ব্লাডটা নীল কালার দিয়ে আঁকলাম, এবার এর মধ্যে এমন নয় যে অক্সিজেন থাকবে না, কিন্তু ডিঅক্সিজেনেটেড ব্লাডটা, কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাডটাই বেশি থাকবে। তাহলে আর্টারির মধ্যে সবসময় হবে আমাদের অক্সিজেনেটেড ব্লাড, ঠিক আছে। কিন্তু এক্সেপশান আছে এখানে, এক্সেপশান হচ্ছে আমাদের, এক্সেপ্ট কি, দ্যাট ইজ পালমোনারি আর্টারি, এবং আমাদের হচ্ছে ওদিকে যখন আমরা আম্বিলিকাল পড়বো, আম্বিলিকাল আর্টারি, ঠিক আছে। এই দুটো এক্সেপশান। আর ভেনের মধ্যে সবসময় ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে ব্লাড, এখানেও এক্সেপশান, ওই দুটোই এক্সেপশান হচ্ছে আমাদের এক্সেপ্ট পালমোনারি ভেন এবং আম্বিলিকাল ভেন, ওকে। দেখো তাহলে এটাই বলেছে, ফ্রম হার্ট টু আদার অর্গানস, হার্ট থেকে আদার অর্গানসে আর্টারি কী করে, আমাদের ব্লাডগুলোকে, অক্সিজেনেটেড ব্লাডগুলোকে ক্যারি করে নিয়ে যাচ্ছে, দ্যাট ক্যারি ডিঅক্সিজেনেটেড ব্লাড টু লাংস, ঠিক আছে। তাহলে এখানে কি বলেছে, এক্সেপ্ট পালমোনারি আর্টারি, যেটা হচ্ছে ডিঅক্সিজেনেটেড ব্লাড লাংসে নিয়ে যায়, আর একটা আম্বিলিকাল আর্টারি। এবার আর্টেরিওলস দিয়েছে, আর্টেরিওলসটা কি, আর্টারিজ ডিভাইড এগেইন অ্যান্ড এগেইন, তাহলে যেটা বললাম আমরা, আর্টারি আবার দেখো এই যে ডিভাইড হয়ে যাচ্ছে এগেইন অ্যান্ড এগেইন আফটার এন্টারিং ইনটু অ্যান অর্গান, এটা একটা অর্গানে ঢুকে গেছে, ঠিক আছে। অর্গানে যখন ঢুকলো, অর্গানে ঢোকার পরে কিন্তু আমরা বিভিন্ন সেল টিস্যুতে ঢুকে গেলাম, ঠিক আছে। তাহলে অর্গানে যখন ঢুকবে তখন আর্টেরিওলসে ভাগ হলো, অ্যান্ড ফর্ম ভেরি স্মলার আর্টারি কল্ড হচ্ছে আর্টেরিওলস আর অলসো নোন অ্যাজ রেজিস্ট্যান্স ভেসেলস। তাহলে আর্টেরিওলসকে কী বলা হয়, রেজিস্ট্যান্স ভেসেলস বলা হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবে। আর এরপরে আমাদের আছে দ্যাট ইজ ক্যাপিলারিস, ডায়ামিটার 5 to 10 মাইক্রোমিটার। তাহলে এই যে হচ্ছে ক্যাপিলারিস কী করছে, আর্টেরিওলসগুলো আবার ডিভাইড হচ্ছে ইন টাইনি ভেসেলস ইন টিস্যু, এগুলো তাহলে টিস্যু সারাউন্ডিংয়ে রয়েছে, সেগুলোকে আমরা কি বলছি, ক্যাপিলারিস আর অলসো নোন অ্যাজ এক্সচেঞ্জ ভেসেল, এগুলোকে বলা হয় কি, এক্সচেঞ্জ ভেসেল বলা হয়, এটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, ক্যাপিলারিস ওয়ালস আর কম্পোস্ট অফ টাইনি সিঙ্গেল লেয়ার এন্ডোথেলিয়াম সেলস নিয়ে তৈরি। আচ্ছা,
এরপর হচ্ছে কি আমাদের ভেনিউলস, তারপরে ভেন্স, তারপর ভাসা ভেসুরাম। ভেনিউলসগুলো কি? ভেনিউলস হচ্ছে আমাদের সেভারাল ক্যাপিলারিস ইউনাইট টু ফর্ম স্মলেস্ট ভেন কল্ড ভেনিউল। তাহলে এই যে ক্যাপিলারিসগুলো এরপরে ভেনিউলস তৈরি করলো, এরপরে এই ভেনিউলসগুলো ডিঅক্সিজেনেটেড ব্লাডকে ভেনের মাধ্যমে হচ্ছে আমাদের হার্টের দিকে আবার নিয়ে যাবে, ঠিক আছে, অল ওভার বডি থেকে। আর ভাসার ভেসুরাম কিছুই না, দেখো, মাইনিউট ব্লাড ভেসেলস দ্যাট আর ডিস্ট্রিবিউটেড টু দ্য ওয়ালস অফ দ্য লার্জার ভেন্স অ্যান্ড আর্টারিস। তাহলে লার্জার ভেন্স এবং আর্টারিস এর ওয়ালসে যে মাইনিউট ব্লাড ভেসেলগুলো ডিস্ট্রিবিউটেড থাকে, যেমন করোনারি আর্টারি হচ্ছে একটা এক্সাম্পল ভাসা ভেসুরামের, সেইগুলোকেই বলা হচ্ছে ভাসা ভেসুরাম। তাহলে করোনারি আর্টারি, ভাসা ভেসুরাম মানে ভেন এমন হবে, শুধু তা নয়, ব্লাড ভেসেলস যেমন করোনারি আর্টারি একটা ভাসা ভেসুরামের এক্সাম্পল। এবার দেখো স্ট্রাকচার অফ আর্টারি অ্যান্ড ভেন। প্রত্যেকটা ব্লাড ভেসেলসেই তিনটে করে লেয়ার থাকে, একটা হচ্ছে টিউনিকা ইন্টারনা, একটা মিডিয়া, একটা আর একটা এক্সটার্না। এবার এক্সটার্নাটাকেই বলা হয় টিউনিকা অ্যাডভেন্টিশিয়া, এটার আর একটা নাম হচ্ছে টিউনিকা অ্যাডভেন্টিশিয়া, ঠিক আছে। আচ্ছা, এর মধ্যে ইনার লেয়ার কোনটা? টিউনিকা ইন্টারনা। মানে ইনার লেয়ার, মনে রাখবে ইনার লেয়ার এটা হচ্ছে মিডিল লেয়ার, মিডিল লেয়ার। আচ্ছা, আর একটা এটা হচ্ছে আউটার মোস্ট লেয়ার, আউটার লেয়ার। ওকে, এবার দেখো আমাদের যে ইনার মোস্ট কোর্স অফ আর্টারি কন্টেনে সিঙ্গেল লেয়ার অফ স্কোয়ামাস এপিথেলিয়াম এন্ডোথেলিয়াম। তাহলে এই যে ভিতরের লেয়ারটা আমরা এঁকেছিলাম এটা হচ্ছে এন্ডোথেলিয়াম, ঠিক আছে। এই যে ভিতরের লেয়ারটা এঁকেছিলাম এটা হচ্ছে থেলিয়াম লেয়ার। আর এখানে দেখো আর একটু যদি দেখি, টিউনিকা মিডিয়া এটা হচ্ছে থিকেস্ট লেয়ার ইন আর্টারি অ্যান্ড থিন ইনটু ভেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে টিউনিকা মিডিয়া অফ ভেন কী হবে? টিউনিকা মিডিয়া ভেন থিন, ঠিক আছে। দেন টিউনিকা মিডিয়া অফ আর্টারি, তাহলে আর্টারিটা কিন্তু থিকেস্ট, মিডিল লেয়ারটা। এটা হচ্ছে ইলাস্টিক ফাইবার এবং স্মুথ মাসেল ফাইবার নিয়ে তৈরি। আর ডিউ টু প্রেজেন্স অফ ইলাস্টিক ফাইবার দ্য ওয়ালস অফ আর্টারি এক্সপ্যান্ড ইজিলি উইদাউট টিয়ারিং ডিউরিং ইনক্রিজ বিপি। ওকে, আচ্ছা, এরপরে এখানে একটা কথা আছে, দেখো, আর্টেরিওস্ক্লেরোসিস আর অ্যাথেরোস্ক্লেরোসিস। আর্টেরিওস্ক্লেরোসিস ব্যাপারটি, আর্টেরিও মানে অনেকটা আর্টারি যুক্ত টার্মটা, তাই তো। আর্টেরিওস্ক্লেরোসিস মানে কোনো হচ্ছে তোমার কোনো হচ্ছে আমাদের যে প্লাক ফর্মেশন হবে ইন আর্টারিস, শুধুমাত্র আর্টারিসের মধ্যেই হবে, দ্যাট ইজ আর্টেরিওস্ক্লেরোসিস। আর অ্যাথেরোস্ক্লেরোসিস হচ্ছে যে কোনো ব্লাড ভেসেল, প্লাক ইন এনি ব্লাড ভেসেল, সেটাকে বলা হবে অ্যাথেরোস্ক্লেরোসিস। আর টিউনিকা এক্সটার্না আউটার মোস্ট লেয়ার, ঠিক আছে, যেখানে ইলাস্টিক এবং কোলাজেন ফাইবার থাকে, থিকেস্ট ইনটু ভেন অ্যান্ড থিন ইনটু আর্টারি। এটা আবার উল্টো হয়, এটা হচ্ছে আমাদের টিউনিকা এক্সটার্না অফ ভেন গ্রেটার দ্যান টিউনিকা এক্সটার্না অফ আর্টারি, ঠিক আছে, উল্টো হয়, ওটার থেকে উল্টো হয়। তাহলে এইটুকু বোঝা গেল। এরপর আমরা চলে যাই ব্লাড প্রেশারে। হ্যাঁ, ব্লাড প্রেশার, তাহলে এটা এন্ডোথেলিয়াম হলো। এই মিডিল লেয়ারটা হচ্ছে টিউনিকা মিডিয়া, আর আউটার লেয়ারটা হলো আমাদের টিউনিকা অ্যাডভেন্টিশিয়া বা টিউনিকা এক্সটার্না, যা খুশি বলবে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো তাহলে আমাদের ব্লাড প্রেশার কি। এখানে ব্লাড যাচ্ছে, বিভিন্ন ব্লাডের সেলসগুলো আছে, ব্লাড ফ্লো করছে, ঠিক আছে। ধরো এটা আমি যে কোনো একটা আর্টারি ধরলাম, তাহলে আর্টারিতে কি হয়? আর্টারিতে আমাদের ধরো এদিকে হার্ট ছিল, হার্টের থেকে অন্যান্য বডি অর্গানের দিকে বা বডির দিকে ব্লাড নিয়ে যায় আর্টারি, তাই তো। তাহলে এখান থেকে একটা আর্টারি বেরিয়েছে, আর্টারি নিয়ে যাচ্ছে ব্লাড। তো এই যে ব্লাডটা হচ্ছে ফ্লো করার সময়, মুভ করার সময়, এই যে ব্লাড ভেসেল ওয়াল, এটা হচ্ছে ব্লাড ভেসেলের ওয়াল, এন্ডোথেলিয়াম রয়েছে মেনলি। এন্ডোথেলিয়ামে কী করে? যে প্রেশার ক্রিয়েট করবে, ব্লাড ফ্লো করার জন্য যে প্রেশার ক্রিয়েট করবে, দ্যাট ইজ ব্লাড প্রেশার। তাহলে দ্য ফোর্স অর প্রেশার হুইচ ইজ এক্সার্টেড বাই ব্লাড অন দ্য ওয়াল অফ ব্লাড ভেসেল, দ্যাট ইজ কল ব্লাড প্রেশার। এটুকু আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো, ব্লাড প্রেশার ইজ ইউজুয়ালি মেজার্ড ইন দ্য ব্রাকিয়াল আর্টারি ইন দ্য লেফট আর্ম। তাহলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন, ব্লাড প্রেশার আমরা কোথায় মেজার করব? যে কোনো জায়গায় কিন্তু মেজার করলে হবে না, যদি কোনো কমপ্লিকেশন না থাকে বা কন্ট্রাইন্ডিকেশন না থাকে, তাহলে আমরা অবশ্যই লেফট আর্মেই এবং ব্রাকিয়াল আর্টারিতে কিন্তু আমরা ব্লাড প্রেশারকে মেজার করব। এবং যে ডিভাইস দ্বারা মেজার করা হয় সেটাকে আমরা বলি স্ফিগমোম্যানোমিটার, এটুকু সবাই জানো, স্ফিগমোম্যানোমিটার বলা হয়। আচ্ছা, প্রেশার ইন আর্টারি ডিউরিং ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন কল্ড সিস্টোলিক ব্লাড প্রেশার অ্যান্ড ডিউরিং ভেন্ট্রিকুলার রিল্যাক্সেশন কল্ড
ডায়াস্টলিক ব্লাড প্রেশার। এইটুকু আশা করি তোমরা জানো যে ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন বা ভেন্ট্রিকুলার সিস্টোল যখন হয়, সিস্টোলের সময় আমরা পাই সিস্টোলিক, ওই জন্য কিন্তু কন্ট্রাকশনের সময় সিস্টোলিক। আর রিল্যাক্সেশন যখন হচ্ছে তাহলে ডায়াস্টোল, দ্যাট ইজ ডায়াস্টোলিক। যখন হার্ট রেস্ট করছে তখন ডায়াস্টোলিক ব্লাড প্রেশার, যখন হার্ট কন্ট্রাক্ট করছে তখন হচ্ছে সিস্টোলিক ব্লাড প্রেশার পাবো। এবং এর নর্মাল ভ্যালুগুলো হচ্ছে আমাদের, এটা হচ্ছে সিস্টোলিক ব্লাড প্রেশার 120 mm/Hg এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার হচ্ছে 80 mm/Hg। 80 mm/Hg হচ্ছে নর্মাল সিস্টোলিক এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। ওকে, আচ্ছা, তাহলে এখানে দেখো নর্মাল পালমোনারি ব্লাড প্রেশার, হ্যাঁ এটা নিয়ে একটা কোশ্চেন আসে যে পালমোনারি ব্লাড প্রেশার, এদিকে আমি লিখে দিচ্ছি নর্মাল পালমোনারি ব্লাড প্রেশার ইজ ইকুয়াল টু হচ্ছে 1/3 অফ নর্মাল ব্লাড প্রেশার। নর্মাল ব্লাড প্রেশারের 1/3 হয়, ঠিক আছে। তাহলে কী হবে 1/3 ইন্টু 120/80 mm/Hg। তাহলে কত হবে এটা আমাদের মোটামুটি দেখো এদিকে কত পাচ্ছি 30/20 mm/Hg আর নর্মাল সিস্টেমিক ব্লাড প্রেশার ইজ 120 হচ্ছে 80 mm/Hg। তাহলে নর্মাল পালমোনারি ব্লাড প্রেশার হচ্ছে আমাদের 30/20 মতো হবে mm/Hg। এটা 1/4 হবে, হ্যাঁ 1/4 অফ নর্মাল ব্লাড প্রেশার, দ্যাট ইজ 30/20 mm/Hg হয়ে থাকে। আর দ্য সাউন্ড হার্ড ওয়াইল টেকিং, এটাকে কী বলে কোরোটকপ সাউন্ড, ভেরি ইম্পর্টেন্ট, কোরোটকপ সাউন্ড বলা হয়, ঠিক আছে। এবং হার্ট লেভেলে সবসময় আমরা রাখবো হচ্ছে আমরা যখন বিপি মেজার করব, তাহলে সাউন্ড ডিউরিং বিপি মেজারমেন্ট কী বলা হয়, দ্যাট ইজ সাউন্ড, এই সাউন্ডটাকে বলা হয় কোরোটকপ সাউন্ড বলা হয়, ঠিক আছে। এবার দেখো আমরা সেই যেটা আমরা পড়তে এদিকে চলে এসেছিলাম পালস প্রেশার, এবার আমরা খুব সহজেই বুঝতে পারবো। পালস প্রেশার হচ্ছে নর্মাল যে ব্লাড প্রেশার হয় সেই নর্মাল ব্লাড প্রেশারে একটা কী থাকে এসবিপি সিস্টোলিক ব্লাড প্রেশার 120 mm/Hg, একটা থাকে ডিবিপি ডায়াস্টোলিক ব্লাড প্রেশার 80 mm/Hg। তাহলে এই সিস্টোলিক থেকে ডায়াস্টোলিক এই দুটো ডিফারেন্সকেই বলা হবে পালস প্রেশার, ঠিক আছে। তাহলে পালস প্রেশার দেখো সিস্টোলিক বিপি মাইনাস ডায়াস্টোলিক বিপি, দ্যাট ইজ 120 - 80, দ্যাট ইজ 40 mm/Hg। এটা হচ্ছে আমাদের পালস প্রেশার। ওকে, এবারে পালস প্রেশার বুঝে গেলে আমরা মিন আর্টেরিয়াল প্রেশারের দিকে যাব। মিন আর্টেরিয়াল প্রেশার বা এমএপি, অনেক জায়গায় ম্যাপ লেখা থাকবে, অনেক সময় এমএবিপিও লেখা থাকবে, মিন আর্টেরিয়াল ব্লাড প্রেশার, ঠিক আছে। এটা আর কিছুই না, এটা হচ্ছে আমরা এখান থেকে সিস্টোলিক আর ডায়াস্টোলিকের ফর্মুলা দিয়েই পারবো, ঠিক আছে। তাহলে মিন আর্টেরিয়াল ব্লাড প্রেশার যেটা ছোট মনে রাখবে সেটা ইন্টু 2, ঠিক আছে। যেটা ছোট সেটা ইন্টু 2, তাহলে 2 ইন্টু ডায়াস্টোলিক ব্লাড প্রেশার প্লাস সিস্টোলিক ব্লাড প্রেশার ডিভাইডেড বাই হচ্ছে 3, এটা হচ্ছে ফর্মুলা মিন আর্টেরিয়াল ব্লাড প্রেশারে, ঠিক আছে। সিস্টোলিক ব্লাড প্রেশার প্লাস 2 ইন্টু ডায়াস্টোলিক ব্লাড প্রেশার বাই 3, এভাবে মনে রাখতে পারো। বা আর একটা দেখো ফর্মুলা দিয়েছে দ্য অ্যাভারেজ প্রেশার ইন আর্টারিস, তাহলে এটার একটা সংজ্ঞা থাকা উচিত অবশ্যই যে আর্টারিসের অ্যাভারেজ প্রেশারকে আমরা বলবো মিন আর্টেরিয়ালি বলেছে ওই জন্য আর্টারিতেই, তাহলে আর্টারির অ্যাভারেজ প্রেশার, মিন মানে অ্যাভারেজ প্রেশারকে বলবো আমরা মিন আর্টেরিয়াল প্রেশার, ঠিক আছে। এটা হচ্ছে কত দেখো এটা একটা ফর্মুলা ডায়াস্টোলিক ব্লাড প্রেশার প্লাস 1/3 অফ সিস্টোলিক ব্লাড প্রেশার মাইনাস ডায়াস্টোলিক ব্লাড প্রেশার, এটা একটা হয়ে থাকে। অথবা দেখো এটাইকেই যদি বিভিন্নভাবে তোমাদের থাকতে পারে যে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার প্লাস 1/3, এটাকেই কী বলা হয় সিস্টোলিক মাইনাস ডায়াস্টোলিককে বলা হয় পালস প্রেশার, তাহলে 1/3 অফ পালস প্রেশার। তাহলে এটা অর দিয়ে আর একটা লিখতে পারো 1/3 অফ পালস প্রেশার প্লাস হচ্ছে আমাদের ডায়াস্টোলিক ব্লাড প্রেশার, এটা একটা লিখতে পারি আমরা, ঠিক আছে। এবার নর্মাল দেখবে কত বেরোবে আমাদের, নর্মাল যদি 120/80 ধরে চলি তাহলে আমরা কত পাবো 80 প্লাস হচ্ছে 13.33, মানে হচ্ছে 93 বা 94 মানে 93.33 94 মতো আমরা ধরতে পারি mm/Hg হচ্ছে আমাদের নর্মাল ম্যাপ, ঠিক আছে। এবার সার্কুলেশন টাইম আছে, দেখো সার্কুলেশন টাইমটা কি, দ্য টাইম রিকোয়ার্ড ফর এ ড্রপ অফ ব্লাড টু পাস ফ্রম রাইট অ্যাট্রিয়াম থ্রু পালমোনারি সার্কুলেশন ব্যাক টু লেফট অ্যাট্রিয়াম থ্রু সিস্টেম সার্কুলেশন ইন হোল বডি অ্যান্ড ব্যাক এগেন ইনটু
রাইট অ্যাট্রিয়াম ইজ কল্ড সার্কুলেশন টাইম। তাহলে এটা মানে কি দেখো, সার্কুলেশন টাইম, সার্কুলেশন মানে ব্লাড সার্কুলেশন করা, এবার সেটা কোথা দিয়ে হবে, হার্টের মধ্যে দিয়ে। হার্টের মধ্যে দিয়ে রাইট অ্যাট্রিয়াম থেকে যখন হচ্ছে রাইট অ্যাট্রিয়ামের ব্লাড রাইট ভেন্ট্রিকেল দিয়ে পালমোনারি আর্টারি দিয়ে আবার লাংসে যাচ্ছে পালমোনারি সার্কুলেশনে, ঠিক আছে। আবার সেটা পালমোনারি ভেন দিয়ে লেফট অ্যাট্রিয়াম দিয়ে লেফট ভেন্ট্রিকেল দিয়ে অ্যাওর্টা দিয়ে বডিতে ছড়িয়ে যাচ্ছে। ছড়িয়ে যাওয়ার পরে আবার যে থ্রু আউট দ্য সব বডি থেকে হচ্ছে আমাদের যখন রাইট অ্যাট্রিয়ামে আসছে, এই যে ওভারঅল টাইমটা এটাকেই বলে হচ্ছে সার্কুলেশন টাইম। এবং এটার রেস্টিং পার্সনের ক্ষেত্রে হচ্ছে 1 মিনিট, বা যদি রেস্টিং না থাকে কোনো দৌড়ঝাঁপ করা, কোনো হাঁটা, তার ক্ষেত্রে একটু বাড়বে, ঠিক আছে। তাহলে এইটুকু বোঝা গেল, ব্লাড ভেসেলসটা আমি বলে দিলাম। এবার আসছে আমাদের দেখো অ্যাওর্টা। অ্যাওর্টা এখানে আমাদের পড়া উচিত কেন বা ইম্পর্টেন্ট কেন, কারণ অ্যাওর্টা থেকে আমাদের কোশ্চেন আসে, এবং অ্যাওর্টা হচ্ছে আমাদের সবচেয়ে লার্জেস্ট আর্টারি অফ দ্য বডি, যেটার ডায়ামিটার হচ্ছে 2 থেকে 3 সেন্টিমিটার হয়। এবার এই অ্যাওর্টার বিভিন্ন ব্রাঞ্চেসে ভাগ হয়ে যায়, সেই অ্যাওর্টার ব্রাঞ্চেসগুলো আমাদের পড়তে হবে, ঠিক আছে। অ্যাওর্টার মেন 4 প্রিন্সিপাল মেন ডিভিশনস অফ অ্যাওর্টা হচ্ছে আমাদের অ্যাসেন্ডিং অ্যাওর্টা, আর্চ অফ অ্যাওর্টা বা আর্ক অফ অ্যাওর্টা, থোরাসিক অ্যাওর্টা এবং অ্যাবডোমিনাল অ্যাওর্টা। একটা ছবি দেখে তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। দেখো এখানে আমাদের অ্যাওর্টা, এটা হচ্ছে ওভারঅল একটা অ্যাওর্টার আমি একটা ছবি নিয়েছি, ঠিক আছে। এবার অ্যাওর্টার এটা এদিকে থাকছে আমাদের কি, এদিকে প্রথমেই থাকে হচ্ছে আমাদের এই অ্যাওর্টাটা কোথা থেকে উঠছে, এটা হচ্ছে আমাদের লেফট ভেন্ট্রিকেল, হার্টের লেফট ভেন্ট্রিকেল। এদিকে ধরো লেফট ভেন্ট্রিকেল আছে, এই লেফট ভেন্ট্রিকেল থেকে কিন্তু অ্যাওর্টা উঠছে, এবং এই লেফট ভেন্ট্রিকেল এবং অ্যাওর্টার এখানে যে ভাল্বটা থাকে, দ্যাট ইজ কি ভাল্ব, অ্যাওর্টিক ভাল্ব থাকে, ঠিক আছে। অ্যাওর্টিক ভাল্ব থাকে, এটা দিয়ে হচ্ছে আমাদের ব্লাড অ্যাওর্টার মাধ্যমে বডিতে ছড়িয়ে পড়ে। এবার অ্যাওর্টার ব্রাঞ্চ আমরা পড়তে গেলে কি বললাম, মেন 4টে ব্রাঞ্চেস পড়তে হবে। তার মধ্যে একটা হচ্ছে নাম্বার 1 হচ্ছে অ্যাসেন্ডিং অ্যাওর্টা, ঠিক আছে। নাম্বার 2 হচ্ছে আর্ক অফ অ্যাওর্টা। দেখো এখানে এটা একটা পয়েন্ট অ্যাসেন্ডিং অ্যাওর্টা, এটা একটা পয়েন্ট আর্ক অফ অ্যাওর্টা। এবং এই ডিসেন্ডিং অ্যাওর্টাটাকে আবার ধরো এটা 3 নাম্বার দিলাম, 3 নাম্বারের মধ্যে 3 নাম্বারের মধ্যে মানে এখানেই দুটো ভাগ হয়ে গেল। আর দুটো ভাগ হচ্ছে, একটা হচ্ছে আমাদের থোরাসিক অ্যাওর্টা মানে এই ডিসেন্ডিংটাই পরে ভাগ হবে, এবং আর একটা হচ্ছে আমাদের অ্যাবডোমিনাল অ্যাওর্টাতে ভাগ হবে, ঠিক আছে। তাহলে আমাদের ফোর ব্রাঞ্চেস অফ অ্যাওর্টা আমাদের কী কী পেলাম, ব্রাঞ্চেস অফ অ্যাওর্টা মেনলি কী পেলাম দেখো। একটা হচ্ছে ফার্স্ট অফ অল অ্যাসেন্ডিং অ্যাওর্টা। 2 নাম্বার হচ্ছে আমাদের আর্ক অফ অ্যাওর্টা বা অ্যাওর্টিক আর্কও বলা হয়। 3 নাম্বার ডিসেন্ডিংটাকেই আমি আলাদা করে লিখে দিচ্ছি, একটা হচ্ছে থোরাসিক অ্যাওর্টা এবং একটা হচ্ছে অ্যাবডোমিনাল অ্যাওর্টা। এগুলো আবার বিভিন্ন অর্গানে যখন ঢুকছে তখন বিভিন্ন ব্রাঞ্চেসে ভাগ হচ্ছে। এবার মেন ব্রাঞ্চেসগুলো এই 4টে। এর মধ্যে অ্যাসেন্ডিং অ্যাওর্টার দেখো আবার দুটো ব্রাঞ্চেস পাবে, একটা হচ্ছে আমাদের রাইট করোনারি আর্টারি, এটা রাইট সাইড এবং এটা লেফট সাইড। তাহলে রাইট করোনারি আর্টারি এবং একটা হচ্ছে লেফট করোনারি আর্টারি। এবং এই করোনারি আর্টারি শুধুমাত্র কাকে সাপ্লাই দেয়, দ্যাট ইজ only to heart, সাপ্লাই অক্সিজেনেটেড ব্লাড only to heart। পুরো অ্যাওর্টা দিয়ে আমাদের সব অক্সিজেনেটেড ব্লাড only to হার্ট মাসেলকে সাপ্লাই দেয়। দুটো করোনারি আর্টারিগুলো আবার বিভিন্ন ব্রাঞ্চে ভাগ হয়ে যায়। তাহলে অ্যাসেন্ডিং অ্যাওর্টার আমরা দুটো ব্রাঞ্চ পেলাম, একটা লেফট করোনারি আর্টারি, একটা হচ্ছে রাইট করোনারি আর্টারি, হয়ে গেল। এরপরে দেখো আমাদের আর্চ অফ অ্যাওর্টা আসছে বা আর্ক অফ অ্যাওর্টা আসছে। এর তুমি কটা ভাগ দেখতে পাচ্ছ, দেখো এখানে ছবিতে যদি দেখো 1, 2, 3টে। তাহলে এর আবার মেনলি 3টে ব্রাঞ্চ হয়ে যায়। একটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে ব্রাকিওসেফালিক আর্টারি, তাহলে 2-এর এ হচ্ছে ব্রাকিওসেফালিক আর্টারি। একটা হচ্ছে লেফট কমন ক্যারোটিড আর্টারি, এর কোনো ব্রাঞ্চেস আছে মানে এখানে দেখায়নি, আরও বিভিন্ন যখন আপার পার্টে বডির যাচ্ছে তখন ব্রাঞ্চেস হচ্ছে। তাহলে 2-এর বি হচ্ছে আমাদের লেফট কমন ক্যারোটিড আর্টারি, এবং 3 হচ্ছে লেফট সাবক্লেভিয়ান আর্টারি, ঠিক আছে। তাহলে এই মেন 3টে ব্রাঞ্চেস হচ্ছে আমাদের আর্ক অফ অ্যাওর্টা থেকে আসছে, ঠিক আছে। তাহলে 2-এর সি হচ্ছে লেফট সাবক্লেভিয়ান আর্টারি। আবার
ডিসেন্ডিং অ্যাওর্টটা যখন পড়বো, ডিসেন্ডিং অ্যাওর্টার ক্ষেত্রে থোরাসিক অ্যাওর্টটা এবং অ্যাবডোমিনাল অ্যাওর্টটা আমরা ওখানে এই যে থোরাসিক অ্যাওর্টটা মানে এখান থেকে এই যে অ্যাওর্টাটা যখন হবে এটাকে আমরা বলবো থোরাসিক অ্যাওর্টা, এবং আরেকটু নিচে গিয়ে যখন হবে দ্যাট ইজ আমরা বলবো তখন সেটাকে অ্যাবডোমিনাল অ্যাওর্টা। ঠিক আছে, আচ্ছা, তো এই দুটোর ভাগ ব্রাঞ্চেস আমরা ছক থেকে পড়ে নেব। আর এখানে দেখো তোমার হচ্ছে এর ডিভিশনগুলো আবার দেখো, এরপরে যখন ব্রাকিওসেফালিক আর্টারি পড়বো, ব্রাকিওসেফালিক ব্রাঞ্চেসটা আবার বিভিন্ন মাইনুট ব্রাঞ্চেসে ভাগ হয়ে গেছে। যেমন কি একটা হচ্ছে আমাদের রাইট সাবক্লেভিয়ান আর্টারি, একটা হচ্ছে রাইট ভার্টিব্রাল আর্টারি, একটা হচ্ছে রাইট কমন ক্যারোটিড আর্টারি, এবং আরও একটা হয়ে থাকে দ্যাট ইজ রাইট অ্যাক্সিলারি আর্টারি। ঠিক আছে, রাইট অ্যাক্সিলারি আর্টারি এগুলোতে ভাগ হয়ে যায়। তাহলে ব্রাকিওসেফালিক আর্টারিটা ব্রাঞ্চেস হয় রাইট সাবক্লেভিয়ান আর্টারিতে এবং রাইট কমন ক্যারোটিড আর্টারিতে, আবার রাইট সাবক্লেভিয়ান আর্টারি ভাগ হয় রাইট ভার্টিব্রাল আর্টারিতে এবং রাইট অ্যাক্সিলারি আর্টারিতে। ঠিক আছে, অ্যাক্সিলারিটা এখানে পয়েন্ট কোঅর্ডিনেট আমি করে দিলাম। আর লেফট কমন ক্যারোটিড আর্টারি এটা হচ্ছে শুধু এটাই থেকে যায়, পরে ব্রাঞ্চেস হয়। আর লেফট সাবক্লেভিয়ান আর্টারিটা ডিভাইড হয়েছে লেফট অ্যাক্সিলারি আর্টারি এবং লেফট ভার্টিব্রাল আর্টারিতে। তাহলে এটা দেখো ডিভাইড, লেফট সাবক্লেভিয়ান আর্টারি, লেফট অ্যাক্সিলারি আর্টারি আর হচ্ছে লেফট ভার্টিব্রাল আর্টারিতে ডিভাইড হয়, আর লেফট ব্রাকিয়াল আর্টারিতেও কিন্তু আবার পরে গিয়ে ডিভাইড হচ্ছে। তাহলে এই হচ্ছে আমাদের কি না ব্রাঞ্চেস অফ অ্যাওর্টটা দেখালাম। এবারে এগুলো আমরা একটু এখানে ছক থেকে বুঝে নিই। দেখো অ্যাসেন্ডিং অ্যাওর্টটা বলে দিলাম, আর্ক অফ অ্যাওর্টটা বলে দিলাম। এবার থোরাসিক অ্যাওর্টটা হচ্ছে আমাদের কত, থোরাসিক অ্যাওর্টটা হচ্ছে পেরিকার্ডিয়াল আর্টারি, ব্রঙ্কিয়াল আর্টারি, ইসোফেজিয়াল আর্টারি, মিডিয়াস্টাইনাল আর্টারি, সাবকস্টাল আর্টারি এবং সুপিরিয়র ফ্রেনিক আর্টারি। এগুলোতে ভাগ হচ্ছে এবং কোনটা কাকে সাপ্লাই দেয় দেখো এখানে এই অনুযায়ী কিন্তু দেওয়া আছে, এরিয়া অনুযায়ী দেওয়া আছে। এরপরে আছে আমাদের অ্যাবডোমিনাল অ্যাওর্টা, ইনফেরিয়র ফ্রেনিক আর্টারি, সিলিয়াক ট্র্যাঙ্ক যেটা হচ্ছে আনফেয়ার থাকে, এটা আবার 3 পার্টসে কমন হেপাটিক আর্টারি, লেফট গ্যাস্ট্রিক আর্টারি এবং স্প্লেনিক আর্টারিতে ডিভাইড হয়। এরপর সুপিরিয়র মেজেন্টারিক আর্টারি, সুপ্রারেনাল আর্টারি, রেনাল আর্টারি, গোনাডাল আর্টারি, যে মেলের ক্ষেত্রে টেস্টিকুলার আর্টারি এবং ফিমেলের ক্ষেত্রে হচ্ছে আমাদের কী হবে ওভারিয়ান আর্টারিতে ডিভাইড হচ্ছে। এছাড়া ইনফেরিয়র মেজেন্টারিক আর্টারি আর কমন ইলিয়াক আর্টারি, এটা আবার 4th লাম্বার ভার্টিব্রাল রিজিয়নে থাকে এবং এটার ইন্টারনাল ইলিয়াক এবং এক্সটার্নাল ইলিয়াক আর্টারিতে ডিভাইড হয়। এই হচ্ছে আমাদের ব্রাঞ্চেস অফ অ্যাওর্টা। এইটুকু আশা করি বুঝতে পারলেই হবে। আর সবচেয়ে যদি তোমার আসে যে আমাদের লার্জেস্ট আর্টারি কি বডি, দ্যাট ইজ আমরা অ্যাওর্টা, তখন কিন্তু অ্যান্সার করব। এরপর আমাদের পরবর্তী টপিক দেখো বুঝে নিই আমরা, সার্কেলা পুইলিস বা সার্কুলাস আর্টেরিওসাসও বলা হয় একে। এবং এই সার্কেলা পুইলিসটা কি, এটা হচ্ছে মেনলি ব্লাড সার্কুলেশন ইন আমাদের যে ব্রেনের ব্লাড সার্কুলেশন সেটা হচ্ছে সার্কুলার পুইলিস দিয়ে বোঝানো হয়। দ্য ব্রেন টিস্যু ইজ সাপ্লাইড বাই অ্যান অ্যারেঞ্জমেন্ট অফ আর্টারিজ কল্ড সার্কুলার পুইলিস। ব্রেন গেটস ব্লাড সাপ্লাই থ্রু 4 লার্জ আর্টারিজ, 4টে লার্জ আর্টারিজ দিয়ে হচ্ছে ব্রেন ব্লাড সাপ্লাইস পায়, 2 ভার্টিব্রাল আর্টারিজ অ্যান্ড 2 ইন্টারনাল ক্যারোটিড আর্টারিজ। তাহলে এই 4টের মধ্যে কি দুটো হচ্ছে ভার্টিব্রাল আর্টারিজ আর দুটো হচ্ছে ইন্টারনাল ক্যারোটিড আর্টারিজ। এগুলো আবার বিভিন্ন ব্রাঞ্চেস হয় পরে। ঠিক আছে, তাহলে সার্কুলার পুইলিস কন্টেন্ট ফলোয়িং আর্টারিজ। কী আর্টারিজ আমরা আগে পড়ে নিই, তারপর আমরা ছবিতে বিশ্বাসী, ছবি আমরা দেখে নেব অবশ্যই। তাহলে কী দেখো, দুটো অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারিজ। ঠিক আছে, মানে এই ভার্টিব্রাল আর্টারি বা ইন্টারনাল ক্যারোটিড আর্টারি এগুলোই পরে গিয়ে আরও বিভিন্ন ব্রাঞ্চেস তৈরি করবে এবং তাকে দেখতে অনেকটা কিন্তু এই রকম লাগবে। আচ্ছা, তাহলে দুটো অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারিজ, তারপর হচ্ছে দুটো মিডিল সেরিব্রাল আর্টারিজ, অ্যান্টেরিয়র হয়ে গেল তারপরে মিডিল আসবে, তারপরে মিডিল হয়ে গেলে দুটো পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারিজ আসবে। তাহলে সেরিব্রাল আর্টারিসেরই 2 মানে মোট 6টা ব্রাঞ্চেস, অ্যান্টেরিয়র, মিডিল, পোস্টেরিয়র। এটা হয়ে যাওয়ার পরে কী আসবে, 1 ব্যাসিলার আর্টারি আসবে।
তারপরে আসবে একটা আবার অ্যান্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি। অ্যান্টেরিয়র আসলে আবার কী আসবে, পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি। কিন্তু অ্যান্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি একটা, পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি হবে দুটো, ঠিক আছে। এরপরে ভার্টিব্রাল আর্টারিস আসবে দুটো, যেটা বললাম এই যে দুটো ভার্টিব্রাল আর্টারিস এবং দুটো ইন্টারনাল ক্যারোটিড আর্টারিস। তাহলে এই দুটো দিয়েই কিন্তু মেনলি কী হয়, এই দুটো দিয়ে ব্লাড সাপ্লাই হয় থ্রু লার্জ আর্টারিজ দিয়ে। তাহলে এই ভার্টিব্রাল আর্টারি কী করে, ব্রিংস দ্য ব্লাড টু ব্রেন, ব্রেনের দিকে ব্লাড আনে, আর এটাও ব্রিংস দ্য ব্লাড টু ব্রেন, এটাও ব্রেনের দিকেই ব্লাড আনে, ঠিক আছে। আর্টারি ব্রেনের দিকেই নিয়ে যাবে, ভেন হলে ব্রেন থেকে হার্টের দিকে নিয়ে যেত, ঠিক আছে। তাহলে এখানে একটা আর একটা আমরা সুন্দর ছবি দেখে নিই। এটা হচ্ছে, এটাও একটা সার্কেল অফ উইলিসের ছবি, সার্কেল অফ উইলিসের ছবি দেখিয়েছে। ওখানে বইয়ের ছবিটা অতটা ভালো বোঝা যাচ্ছিল না। দেখো সার্কেল অফ উইলিসে আমাদের মানে এই যে পোর্শনটাকে কিন্তু দেখিয়েছে, ঠিক আছে। এই যে পোর্শনটাকে মানে ওভারঅল কোথা দিয়ে কিভাবে যাচ্ছে, এই যে দেখো, এই শুধু এই পোর্শনটা না, শুধু এই পোর্শনটা না, মানে পুরো ওভারঅল এই যে এখান থেকে ওভারঅল পুরো ব্রেনের সার্কুলেশনকে কিন্তু এখানে দেখিয়েছে। আচ্ছা, তাহলে অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি, এখানে দেখো আমরা পেলাম অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি। তারপর হচ্ছে অ্যান্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি, ওকে। অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি কটা আছে, দুটো। অ্যান্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি কটা দেখতে পাচ্ছি, একটা। মিডিল সেরিব্রাল আর্টারি কটা, দুদিকে দুটো, ঠিক আছে। পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি কটা, দুটো। পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি কটা, পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি আমরা দুটো। ব্যাসিলার আর্টারি কটা দেখতে পাচ্ছি, একটা। ভার্টিব্রাল আর্টারি কটা দেখতে পাচ্ছি, দুটো, ঠিক আছে। আচ্ছা, এখানে পুরো ওভারঅল সব দেয়নি, আমি আরেকটা ওই জন্য ছবি নিয়েছি নর্মাল। দেখো এখানে আরেকটা সার্কেল অফ উইলিসের ছবি নিয়েছি, দ্যাট ইজ আমাদের এদিকে যেটা দেখিয়েছে অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি। অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি তাহলে কটা আছে, দুটো অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি আছে। অ্যান্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি কটা আছে, একটা অ্যান্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি। পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি কটা আছে, একটা, দুটো পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি আছে। পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি কটা আছে, একটা, দুটো পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি আছে। মিডিল সেরিব্রাল আর্টারি কটা আছে, একটা, দুটো মিডিল সেরিব্রাল আর্টারি। ইন্টারনাল ক্যারোটিড আর্টারি কটা আছে, দুটো, একটা, দুটো ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। আচ্ছা, সুপিরিয়র সেরিব্রাল আর্টারি কটা আছে, দ্যাট ইজ একটা, দুটো সুপিরিয়র সেরিব্রাল আর্টারি। ব্যাসিলার আর্টারি কটা আছে, একটা ব্যাসিলার আর্টারি। পোস্টেরিয়র ইনফিরিয়র সেরিব্রাল আর্টারি কটা আছে, একটা, দুটো পোস্টেরিয়র ইনফিরিয়র সেরিব্রাল আর্টারি। অ্যান্টেরিয়র স্পাইনাল আর্টারি কটা আছে, একটা, ঠিক আছে। আচ্ছা, ভার্টিব্রাল আর্টারি কটা আছে, একটা, দুটো ভার্টিব্রাল আর্টারি। অ্যান্টেরিয়র ইনফেরিয়র সেরিব্রাল আর্টারি কটা আছে, একটা, দুটো। তাহলে এই হচ্ছে টোটাল সার্কেল অফ উইলিস, ঠিক আছে। এই হচ্ছে টোটাল আমাদের সার্কেল অফ উইলিস, ওকে। আশা করি এবার বুঝতে পেরেছো, ছবি দেখালে তোমরা খুব ভালো করে বুঝতে পারবে। হয়ে গেল। এবার দেখো আমাদের ব্রেন সার্কুলেশন, হার্ট সার্কুলেশন, করোনারি সার্কুলেশন সব কিছু দেখে নিলাম। এরপরে আমাদের আছে যেটা করোনারি আর্টারি ডিজিজ। তাহলে এই যে করোনারি সার্কুলেশন অর্থাৎ এই যে আমরা আর্ক অফ অ্যাওর্টা পড়লাম, এখান থেকে যে দুটো ব্রাঞ্চেস বেরোলো, একটা রাইট করোনারি আর্টারি, একটা লেফট করোনারি আর্টারি, একটা রাইট করোনারি আর্টারি, একটা লেফট করোনারি আর্টারি। তো সেই করোনারি আর্টারিগুলো আবার বিভিন্ন ব্রাঞ্চেস করে এবং সেগুলো হচ্ছে আমাদের কী করে, সেগুলো হচ্ছে আমাদের হার্টের মাসেলকে সাপ্লাই দেয়। এবার এই করোনারি আর্টারি এর যে কোনো জায়গায় যদি অক্লুশন হয় তাহলে আমরা কী পাবো, হার্টের মাসেলে ঠিকঠাকভাবে অক্সিজেনেটেড ব্লাড যাবে না। তাহলে হার্টের মাসেল যদি না পায় তাহলে হার্টই পাচ্ছে না, পুরো হার্ট যদি না পায় তাহলে আমাদের কার্ডিয়াক ড্যামেজ হবে, মানে হার্টের মাসেল ড্যামেজ হবে, টিস্যু নেক্রোসিস হবে। সেই কন্ডিশনকে আমরা বিভিন্ন ডিজিজ কন্ডিশন পাবো, ঠিক আছে। আচ্ছা, এবারে দেখো আমাদের করোনারি আর্টারি ডিজিজের মধ্যে কী হতে পারে, ন্যারোয়িং অর অবস্ট্রাকশন অফ দ্য করোনারি আর্টারিস অর ইটস ব্রাঞ্চেস ইউজুয়ালি অ্যাজ রেজাল্ট অফ কী হবে, অ্যাথেরোস্ক্লেরোসিস হবে। অ্যাথেরোস্ক্লেরোসিস আমরা যে কোনো ব্লাড ভেসেলসের হচ্ছে প্লাক ফর্মেশনকে বলবো অ্যাথেরোস্ক্লেরোসিস। ইট রেজাল্টস ইন ডিক্রিজ পারফিউশন। তাহলে এমআইতে আমাদের এমআই টিস্যু মানে মায়োকার্ডিয়াল টিস্যুতে হচ্ছে পারফিউশন কম যাবে। এর ফলে সিএডি মানে করোনারি আর্টারি ডিজিজের ফলে কী হতে পারে, হাইপারটেনশন হতে পারে, মায়োকার্ডিয়াল ইনফার্কশন হতে পারে, অ্যানজাইনা হতে পারে, হার্ট ফেলিওর হয়ে যেতে পারে এবং ডিসরিথমিয়া এবং ডেথ পর্যন্ত হয়ে যেতে পারে। এবার আমাদের ওভারঅল যে রেজাল্ট হতে পারে তার রেজাল্টের আমরা প্রথমটা পড়বো, দ্যাট ইজ হাইপারটেনশন মানে কি, দ্যাট ইজ হাই ব্লাড প্রেশার। আমরা এই হাইপারটেনশন সম্বন্ধে
সবাই কম বেশি সব কিছু জানি, ঠিক আছে। হাই ব্লাড প্রেশার মানে ব্লাড প্রেশার আমরা একটু আগে পড়লাম নর্মাল, যেটা নর্মাল রেঞ্জের থেকে এলিভেট হয়ে যাওয়াকে আমরা বলবো হাই ব্লাড প্রেশার। এবার কতটা এলিভেট হবে সেটা আমাদের জানার বিষয়। দেখো, পারসিস্টেন্ট এলিভেশন অফ সিস্টোলিক ব্লাড প্রেশার অ্যাভাব 140, তা আমরা কী পেলাম, এসবিপি গ্রেটার অর ইকুয়ালস টু 140 mm অফ Hg হবে, ঠিক আছে। এবং ডিবিপি ডায়াস্টোলিক ব্লাড প্রেশার গ্রেটার অর ইকুয়ালস টু 90 mm অফ Hg হবে, দ্যাট ইজ আমাদের হচ্ছে হাইপার টেনশন। তাহলে অ্যান্ড ডায়াস্টোলিক ব্লাড প্রেশার অ্যাবাভ 90 mm অফ Hg ইন অ্যান অ্যাভারেজ অ্যাডাল্ট অন 3 সেপারেট রিডিং। তাহলে এটা যদি আমরা একটা রিডিংয়ে পাই তখন সেটাকে বলবো না 3 সেপারেট রিডিংয়ের ক্ষেত্রে যদি এরকম আমরা পাই, দ্যাট ইজ রেকর্ডেড সেভারাল উইকস অ্যাপার্ট, এটাকে আমরা বলবো হাইপার টেনশন, ঠিক আছে। এবার দেখো, হাইপার টেনশন নোন অ্যাজ সাইলেন্ট কিলার ডিজিজ বলা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সাইলেন্ট কিলার ডিজিজ কেন বলা হয় না, এটা ড্যামেজ করে ভাইটাল অর্গান। দেখো, সাইলেন্টলি মানে হাই ব্লাড প্রেশার হয়ে গেছে, অনেকে কেয়ার করছে না, অনেকে ভাবছে আশা করি এটা আমি আমার লাইফস্টাইলকে মোটামুটি যেমনভাবে রাখছি ঠিক হয়ে যাবে, কিন্তু এমন নয়। এই হাই ব্লাড প্রেশার কিন্তু বিভিন্ন ভাইটালস অর্গানগুলোকে, যেমন হার্ট, আমাদের লাংস, কিডনি, ব্রেন, ব্লাড ভেসেল, এগুলোকে কিন্তু আস্তে আস্তে কী করে দেবে, ড্যামেজ করে দেবে স্লোলি উইদাউট পেন ছাড়াই। ওই জন্য কিন্তু এটাকে বলা হচ্ছে সাইলেন্ট কিলার ডিজিজ। ইট ইজ এ মেজর রিস্ক ফ্যাক্টর ফর করোনারি, সেরিব্রাল, পেরিফেরাল ভাস্কুলার ডিজিজের জন্য মেজর রিস্ক ফ্যাক্টর। এবং এটা হচ্ছে মেলসটা বেশি এক্সপিরিয়েন্স করে ফিমেলদের থেকে, হাইপার টেনশন বেশি এক্সপিরিয়েন্স করে টিল এজ 50 পর্যন্ত, ঠিক আছে। এবং আস্তে আস্তে এজ যত বাড়বে এটা প্রবলেমটাও বাড়বে তত। আর মোস্ট কমন পাবলিক হেলথ প্রবলেমের মধ্যে একটা হচ্ছে হাইপার টেনশন, ঠিক আছে। এবার প্রি হাইপার টেনশন আমরা ক্যাটাগরাইজ করব। প্রি হাইপার টেনশন কখন বলবো, যখন ব্লাড প্রেশার 120, সিস্টোলিকটা 120 to 139 mm Hgর মধ্যে থাকবে এবং ডায়াস্টোলিক বিপি হচ্ছে 80 to 89 mm Hgর মধ্যে থাকবে, সেটাকে আমরা বলবো প্রি হাইপার টেনশন। আবার একবার শোনো, প্রি হাইপার টেনশন কাকে বলবো, তাহলে যখন আমরা নর্মাল ব্লাড প্রেশার জানি 120/80 mm অফ Hg, যখন এই 120টা এলিভেট হয়ে যাবে কত পর্যন্ত, আমরা একটা রেঞ্জ পড়লাম, এসবিপি যদি 140-এর ওপরে চলে যায় তখন সেটাকে হাইপার টেনশন বলবো, এবং ডিবিপি 90-এর ওপরে চলে যায় তখন সেটাকে হাইপার টেনশন বলবো। কিন্তু এই যে 120 থেকে 140-এর মধ্যে যে রেঞ্জটা, ঠিক আছে, অর্থাৎ 140-এর আগে পর্যন্ত 120 থেকে 139 এইটাকে, এবং ডিবিপি এই যে 80 থেকে 90-এর মধ্যে যেটা 80 থেকে 89 রয়েছে এটাকে আমরা বলবো প্রি হাইপার টেনশন। আশা করি বোঝাতে পারলাম। এবার দেখো, স্টেজেস অফ হাইপার টেনশনের মধ্যে স্টেজ 1 একটা হবে, স্টেজ 2 একটা হবে, এবং স্টেজ 3 একটা হবে, ঠিক আছে। আচ্ছা, স্টেজ 1-এ কী হবে, স্টেজ 1-এ হচ্ছে আমাদের সিস্টোলিক ব্লাড প্রেশারটা 140 to 159, এবার ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটা 90 to 99 এর মধ্যে থাকে, তাহলে স্টেজ 1 হাইপার টেনশন বলবো। এরপরে স্টেজ 2 হচ্ছে সিস্টোলিক ব্লাড প্রেশারটা 160 থেকে 179, ঠিক আছে। এবং মানে 19 করে গ্যাপ মনে রাখবে, ঠিক আছে, এইটা 19 করে গ্যাপ আর ওদিকে 9 করে গ্যাপ মনে রাখবে। ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটা 100 থেকে 109 mm অফ Hgর মধ্যে যদি দেয় তাহলে সেটাকে স্টেজ 2 হাইপার টেনশন বলবো। আর স্টেজ 3 হচ্ছে সিস্টোলিকটা পুরো 180-এর ওপরে এবং ডায়াস্টোলিকটা 110-এর ওপরে, এটাকে আমরা স্টেজ 3 বা অনেক সময় এটাকে আমরা হাইপারটেনসিভ ক্রাইসিস বলি, এটাকে আমরা হাইপারটেনসিভ এমার্জেন্সি বা হাইপারটেনসিভ ক্রাইসিস বলে থাকি, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো, এখানে আমি একটা মানে টেবিল নিয়েছি, যেটা হচ্ছে তোমার ওই যে স্টেজ 1 বা গ্রেড 1 এটাকে আমরা বলছি, ঠিক আছে, যেটা সিস্টোলিক ব্লাড প্রেশার 140 বা 140 to 159 এবং ডায়াস্টোলিকটা 90 থেকে 99-এর মধ্যে। আচ্ছা, গ্রেড 2 সেটাকে আমরা বলছি স্টেজ 2, ঠিক আছে। এখানে সিস্টোলিক ব্লাড প্রেশার হচ্ছে 160 থেকে 179-এর মধ্যে থাকবে এবং ডায়াস্টোলিকটা 100 থেকে 109-এর মধ্যে থাকবে। এবং গ্রেড 3 সেটাকে আমরা বলছি স্টেজ 3, এটাতে হচ্ছে সিস্টোলিক ব্লাড প্রেশার 180 বা তার বেশি হবে এবং ডায়াস্টোলিকটা 110 বা তার বেশি হবে। আর একটা যেটা থাকে ইম্পর্টেন্ট, এটা কিন্তু অনেক সময় কোশ্চেনে আসে, যে আইসোলেটেড সিস্টোলিক হাইপারটেনশন। আইসোলেটেড, দেখো, সিস্টোলিক হাইপারটেনশন বলেছে এবং আইসোলেটেড অর্থাৎ হচ্ছে আমরা ব্লাড প্রেশারে কী কী কম্পোনেন্ট পাই, উপরে থাকে সিস্টোলিক এবং নিচে থাকে ডায়াস্টোলিক, তাই তো, নিচে থাকে ডায়াস্টোলিক। তাহলে এই আইসোলেটেড কথাটা মানে কি, শুধুমাত্র সিস্টোলিক ব্লাড প্রেশারটা ইনক্রিজ হবে,
তাহলে কী হবে, সিস্টোলিক ব্লাড প্রেশারটা যদি ইনক্রিজ, মানে কত ইনক্রিজ, 140-এর সমান বা তার বেশি যদি হয়, কিন্তু ডিবিপিটা যেমন থাকে নর্মালি থাকবে, মানে 90-এর নিচেই যদি থাকে, তাহলে সেটাকে আমরা ধরবো সেটাও ব্লাড প্রেশার ইনক্রিজ হলো, কিন্তু আইসোলেটেড সিস্টোলিক হাইপারটেনশন হলো। ঠিক আছে, এবার দেখো আরেকটা ক্লাসিফিকেশন হচ্ছে বেসড অন কজ অনুযায়ী। একটা হচ্ছে প্রাইমারি হাইপারটেনশন, বা এটাকেই বলা হচ্ছে এজেন্সিয়াল বা ইডিওপ্যাথিক হাইপারটেনশন, আর একটা হচ্ছে সেকেন্ডারি হাইপারটেনশন, আর একটা হচ্ছে হোয়াইট কোট হাইপারটেনশন, আর একটা হচ্ছে হাইপারটেনসিভ ক্রাইসিস। ঠিক আছে, প্রাইমারি হাইপারটেনশন কি? প্রাইমারি হাইপারটেনশন হচ্ছে তোমার কোনো আন্ডারলাইন ডিজিজ এর কোনো কজ থাকবে না। ঠিক আছে, শুধুমাত্র বিভিন্ন লাইফস্টাইল মডিফিকেশন বা ব্লাড ভেসেল এমনি কিছু কিছু কারণেই হচ্ছে তোমার হচ্ছে ইনক্রিজ করছে, সেইটার জন্য হচ্ছে প্রাইমারি হাইপারটেনশন হয়। যখন রিস্ক ফ্যাক্টরের মধ্যে নন মডিফাইবেল মানে কি, যেগুলো আমরা আমাদের লাইফস্টাইল থেকে মডিফাই করতে পারবো না, চেঞ্জ করতে পারবো না, যেমন জেনেটিকের কারণে যদি কারো একটা বাড়িতে কারো ফাদারের থাকে বা মাদারের থাকে, তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু তাদের চাইল্ডের ক্ষেত্রে বা অফস্প্রিংয়ের ক্ষেত্রে হওয়ার চান্স রয়েছে। এজিং, মেল জেন্ডার, এগুলো আমরা চেঞ্জ করতে পারবো না, এগুলো নন মডিফাইবেল রিস্ক ফ্যাক্টর। আর মডিফাইবেল রিস্ক ফ্যাক্টরের মধ্যে স্মোকিং, এক্সেসিভ অ্যালকোহল, এগুলো তোমরা সব জানো, ওবেসিটি, তারপরে হচ্ছে ইনক্রিজড ইনটেক অফ ফ্যাট, তারপর সল্ট অ্যান্ড ক্যাফেইন, হাইপারলিপিডেমিয়া, সেডেন্টারি লাইফস্টাইল অ্যান্ড স্ট্রেস, এগুলো সব হচ্ছে মডিফাইবেলের মধ্যে। তাহলে এটা হচ্ছে প্রাইমারি হাইপারটেনশন। সেকেন্ডারি হাইপারটেনশন কি, যেটা হচ্ছে কোনো আদার ডিজিজের কজের জন্য হবে। ঠিক আছে, যেমন হচ্ছে রেনাল ফেলিওর হয়ে গেলে হতে পারে, ক্রোমোসাইটোমা মানে হচ্ছে ক্যাটেকোলামাইন প্রডিউসিং টিউমার ইনটু অ্যাড্রেনাল মেডুলা, বা ইনক্রিজ লেভেল অফ অ্যালডোস্টেরন কোন সিনড্রোমের ক্ষেত্রে, হাইপারন্যাট্রেমিয়া, ক্রনিক বা কনজেস্টিভ হার্ট ফেলিওর, ইনক্রিজ সিক্রেশন অফ রেনিন, মেডিকেশনস লাইক কর্টিকোস্টেরয়েড, এর জন্য সেকেন্ডারি হাইপারটেনশন হয়। আর হোয়াইট কোট হাইপারটেনশনটা আর কিছুই না, যখন হচ্ছে কোনো ফিজিশিয়ান হচ্ছে ব্লাড প্রেশার মেজারিং করছে, ঠিক আছে, তখন হচ্ছে অ্যাংজাইটির জন্য যদি ব্লাড প্রেশার বেড়ে যায়, অ্যাংজাইটির জন্য ব্লাড প্রেশার বেড়ে যাওয়াকে বলা হয় হোয়াইট কোট হাইপারটেনশন। এটা সাইন সিমটম, আমরা হাইপারটেনশনের সাইন সিমটম যা যা দেখি সেগুলোই দেখতে পাবো। টিনিটাস মানে কি, বাজিং ইন ইয়ার, এপিস্ট্যাক্সিস, নোজ ব্লিডিং, চেস্ট পেন, ডিজিনেস, ফ্লাশড ফেস, ভিজুয়াল ডিস্টারবেন্স, হেডেক, অ্যাসিমটোমেটিক থাকবে, এই হচ্ছে ব্যাপার। আর হাইপারটেনসিভ ক্রাইসিস কখন বলবো আমরা, পিপি মোর দ্যান 180/120, এটা ভ্যারি করে বিভিন্ন জায়গায়, কোথাও কোথাও 180/110ও দেখতে পাবে, এটাই আমরা কি বললাম স্টেজ 3, কিন্তু 180/120 mmHg এটা হচ্ছে হাইপারটেনসিভ ক্রাইসিস। তখন আমরা কী করবো, অ্যাডমিনিস্টার অ্যান্টি হাইপারটেনসিভ মেডিকেশন ভায়া আইভি রুট, আর এগুলো হচ্ছে বিভিন্ন ভাইটাল অর্গানগুলোকে ড্যামেজ করে দেবে। ঠিক আছে, এর ম্যানেজমেন্টে আমরা কি করব, যেমন হচ্ছে বিপি রিডিউস করার জন্য আমরা বা অর্গান ড্যামেজের জন্য গোলাপ ট্রিটমেন্ট ফলো করব, এবং বিপি বোথ আর্মসের আমরা সুপাইন এবং স্ট্যান্ডিং পজিশনে মাপবো, এবং তার সাথে তোমার কার্ডিওভাস্কুলার চেঞ্জেস হচ্ছে কিনা সেগুলো অ্যাসেস করতে হবে, এবং চেস্ট এক্সরে এবং হার্ট এনলার্জমেন্ট হয়েছে কিনা সেই জন্য চেস্ট এক্সরে করতে হবে। আমরা নন ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্টে পড়ে আসছি। তাহলে আমরা আরেকটা ক্লাসিফিকেশন যেটা পড়লাম সেটা একটু এখানে ডিসক্রাইব করে দিই। একটা হচ্ছে আমাদের প্রথমে পড়লাম হচ্ছে প্রাইমারি হাইপারটেনশন, তাই তো, প্রাইমারি হাইপারটেনশন আমি ফার্স্ট ডিগ্রি লিখলাম, এটা প্রাইমারি হাইপারটেনশন। এটাকে কী বলা হচ্ছে, আরও এসেনশিয়াল হাইপারটেনশন বলা হচ্ছে, বা এটাকেই আমরা বলা হচ্ছে ইডিওপ্যাথিক মানে কোনো কজেটিভ অর্গানিজম নেই। ঠিক আছে, মানে কোনো প্রথম কথা কোনো অর্গানিজমের জন্য হচ্ছে না, দ্বিতীয় কথা কোনো ডিজিজের জন্য হচ্ছে না। ঠিক আছে, কোনো ডিজিজের জন্য হচ্ছে না, তাহলে কিসের জন্য হচ্ছে, একটা হচ্ছে যেটা নন মডিফাইবেল রিস্ক ফ্যাক্টর থাকছে, আর একটা যেটা হচ্ছে মডিফাইবেল রিস্ক ফ্যাক্টর থাকছে। ঠিক আছে, এই কারণে যদি হয় সেগুলো হচ্ছে প্রাইমারির মধ্যে পড়বে। আর সেকেন্ডারি, এরপর হচ্ছে আমরা আর একটা পেলাম, যেটা হচ্ছে সেকেন্ডারি হাইপারটেনশন। সেকেন্ডারি এটাকে বলা হবে নন এজেন্সিয়াল হাইপারটেনশন। ঠিক আছে, এবং এটা হচ্ছে কোনো ডিজিজের জন্য যদি ডিজিজ ইনডিউসড হয় তারপরে যদি হয় সেটা হচ্ছে আমাদের সেকেন্ডারি হাইপারটেনশন। আচ্ছা, আর একটা যদি হয় দ্যাট ইজ আমরা সেটাকে বলবো হচ্ছে হোয়াইট কোট হাইপারটেনশন, যেটা হচ্ছে ডিউরিং বিপি মেজারমেন্ট করাচ্ছে, এবং অ্যাংজাইটির জন্য যদি ব্লাড প্রেশার ইনক্রিজ করে তখন সেটা হবে হোয়াইট কোট হাইপারটেনশন। আর একটা হাইপারটেনশন হচ্ছে যেটা হচ্ছে হাইপারটেনসিভ ক্রাইসিস যখন হচ্ছে ব্লাড প্রেশার আমরা দেখছি 180/120 এর গ্রেটার ইকুয়ালস টু হয়ে যাচ্ছে, তখন আমরা সেটাকে বলবো হচ্ছে হাইপারটেনসিভ ক্রাইসিস। ঠিক আছে, এই হচ্ছে ক্লাসিফিকেশন।
আচ্ছা, এরপরে দেখো ওভারঅল হাইপারটেনশন হলে তার নন ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট মানে লাইফস্টাইল চেঞ্জেসের উপর আমরা তখন জোর দেবো, এবং তখন কি করতে হবে, অবশ্যই আমাদের যে মডিফাইবেল রিস্ক ফ্যাক্টরগুলো রয়েছে যেমন স্ট্রেস, ওবেসিটি, ডায়েট, সিগারেট স্মোকিং, অ্যালকোহল স্মোকিং, এগুলোকে আমরা চেঞ্জ করতে পারি। তাহলে ডায়েট মডিফিকেশন করতে হবে। আমরা সবসময় কী মনে রাখবো যে 2 গ্রাম, এটা 2 গ্রাম দেওয়া আছে কোথাও কোথাও, এটা একটু এটাই মনে রাখবে 1.5 গ্রাম, ঠিক আছে, সল্ট পার ডে ইনটেক করতে হবে। এইটা হচ্ছে রেঞ্জ, এটা এইরকম পার ডে ইনটেক করতে হবে, ঠিক আছে। তার মোটামুটি লো ইনটেক। তারপর হচ্ছে লো ইনটেক অফ স্যাচুরেটেড ফ্যাটস কম্পেয়ার টু পলি আনস্যাচুরেটেড ফ্যাটস, ঠিক আছে, অ্যান্ড রিডিউস কোলেস্টেরল লেভেল করবে। এটা অ্যাভয়েড করতে হবে অ্যালকোহল কনজামশন অ্যান্ড স্মোকিংকে, এবং টি কফি ইনটেক লেস দ্যান 2 to 3 কাপস পার ডে। এগুলো হচ্ছে তোমার সব হচ্ছে ডায়েট মডিফিকেশনসের আন্ডারে আসবে। এবার হচ্ছে এক্সারসাইজের মধ্যে আমরা কী করতে হবে, রেগুলার এক্সারসাইজ করতে হবে, তার ফলে ওয়েট লস হবে, মানে ওবেসিটিটা কন্ট্রোল হবে, এবং রেইজ লেভেল অফ হাই ডেন্সিটি লিপোপ্রোটিন এইচডিএল কি আমাদের ইউজফুল, এইচডিএল হচ্ছে আমাদের ইউজফুল বা হচ্ছে গুড কোলেস্টেরলের মধ্যে পড়ে। আর এলডিএল বা হচ্ছে ভিএলডিএল এটা হচ্ছে ব্যাড কোলেস্টেরল, ঠিক আছে, কোলেস্টেরল। আচ্ছা, তো এটা হচ্ছে ইউজফুল লিপোপ্রোটিন অ্যান্ড ডিক্রিজ লেভেল অফ কোলেস্টেরল লেভেল, ঠিক আছে, এইসব করতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে স্ট্রেস টেস্টটাকে রিডিউস করতে হবে বিভিন্ন রিল্যাক্সেশন মডালিটিসের মাধ্যমে। তারপর হচ্ছে বায়োফিডব্যাক ইজ ট্রেনিং প্রোগ্রাম ডিজাইন টু ডেভেলপ ওয়ান্স অ্যাবিলিটি টু স্ট্রেস, ওই যেটা অ্যাংজাইটি বা স্ট্রেসের জন্য বেড়ে যাচ্ছে, হোয়াইট করতে হচ্ছে, তার জন্য আমরা বায়োফিডব্যাক ট্রেনিং দিতে পারি। তাছাড়া স্মোকিং সিজেশন, নিকোটিন যেটা স্মোকিংয়ে প্রেজেন্ট থাকে সেটা হচ্ছে হার্ট রেটকে বাড়ায় এবং পেরিফেরাল ভ্যাসো কনস্ট্রিকশন করে, তাই জন্য কিন্তু হচ্ছে বিপি ইনক্রিজ করতে পারে, ওই জন্য স্মোকিং সিজেশন করতে হবে, ঠিক আছে। ভ্যাসো কনস্ট্রিকশন করলে কী হবে, সাধারণত বিপি কিন্তু বাড়বে। আচ্ছা, এরপর হচ্ছে ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট রয়েছে। দেখো ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্টের মধ্যে কী কী দেওয়া হয়, ডায়ুরেটিক্স দেওয়া হয়, বিটা ব্লকার দেওয়া হয়, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দেওয়া হয়, এসি ইনহিবিটর দেওয়া হয়, এবং ভ্যাসোডাইলেটর, এগুলো আমরা দিতে পারি। আচ্ছা, এর মধ্যে ডায়ুরেটিক্সের মধ্যে আমরা কী দিই, ফ্রোসেমাইড বা স্পাইরোনোল্যাকটোন বা হচ্ছে থায়াজাইড, যেটা কী করবে আমাদের হচ্ছে ইউরিন আউটপুটটাকে ইনক্রিজ করবে এবং এক্সক্রিয়েশনটাকে ইনক্রিজ করবে সোডিয়াম ওয়াটারের, যার ফলে ডিক্রিজ হবে ব্লাড ভলিউম এবং বিপি, ঠিক আছে। বিটা ব্লকারের ক্ষেত্রে আমরা কী কী দেওয়া হতে পারে, ল্যাবেটেরল, মেটোপ্রোলল, অ্যাটেনোলল আর হচ্ছে প্রোপানোলল, এগুলো হচ্ছে ইটি অলসো ইউজড ইন অ্যান্টি অ্যাংজাইটিতেও ইউজ করা হয়, ঠিক আছে। এটা কী করবে, এটা হচ্ছে আমাদের যে সিম্প্যাথেটিক বিটা রিসেপ্টর রয়েছে হার্টে, সেটাকে কিন্তু ব্লক করবে, এবার হার্ট রেট কমাবে এবং ব্লাড ভেসেলকে ডাইলেট করবে, এবার এভাবে কিন্তু বিপিটাকে কমাবে, ঠিক আছে। ক্যালসিয়াম চ্যানেল ব্লকার কী করে, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার হচ্ছে আমাদের যেমন হচ্ছে নিফেডিপিন, ভেরাম্পামিল, নিকারডিপিন, অ্যামলোডিপিন, যে ডিপিনগুলো রয়েছে এগুলো সব ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। এইগুলো হচ্ছে আমাদের ক্যালসিয়াম ইন্টু স্মুথ মাসেল অফ ব্লাড ভেসেল এর যে স্মুথ মাসেল সেখানে ক্যালসিয়ামগুলোকে এন্ট্রি করতে বাধা দেবে, যাতে ভ্যাসোডাইলেশন হবে, এবং মায়োকার্ডিয়ামেও কিন্তু কী করবে, হার্ট রেট এবং ফোর্স অফ কন্ট্রাকশনকে ডিক্রিজ করবে, যার ফলে হচ্ছে আমাদের ব্লাড প্রেশারটা কমে যাবে অনেকটা। এবার এসি মানে অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম, এই এসি কী করে, এসি হচ্ছে আমাদের অ্যাঞ্জিওটেনসিন 1কে অ্যাঞ্জিওটেনসিন 2তে কনভার্ট করে। তাহলে এই এসি একে ব্লক করে দিলে বা ইনহিবিট করে দিলে কী হবে, অ্যাঞ্জিওটেনসিন 1 থেকে অ্যাঞ্জিওটেনসিন 2 কনভার্ট হবে না, ঠিক আছে। এটা কী করছে, অ্যাঞ্জিওটেনসিন 1 টু কনভার্ট অ্যাঞ্জিওটেনসিন 2 এটাকে বন্ধ করে দেবে, ব্লক করে দেবে, সো ব্লাড ভেসেল আর ডাইলেটেড। তাহলে 2তে যদি কনভার্ট না হয় তাহলে 2টা কী করে, 2টা হচ্ছে আমাদের ভ্যাসো কনস্ট্রিকশন করতো, তাহলে ভ্যাসো কনস্ট্রিকশন করতে পারবে না, তাহলে ব্লাড ভেসেলকে ডাইলেট হয়ে থাকবে। তো এগুলো হচ্ছে এর জন্য কী কী দেওয়া, ইনালাপ্রিল, ক্যাপ্টোপ্রিল, লিসিনোপ্রিল, র্যামিপ্রিল, এগুলো সব দেওয়া হয়। আর একটা কি, ভ্যাসোডাইলেটর আমরা যদি ইউজ করি তাহলে অবশ্যই সেটা হচ্ছে ইউজফুল। তাহলে ভ্যাসোডাইলেটর হিসেবে কী দেবো, মিনোক্সিডিল, এটা হচ্ছে ইউজ ইনটু অ্যালোপেশিয়া, হাইড্রালাজিন, সোডিয়াম নাইট্রোপ্রোসাইড, এগুলো সব ইউজ করা হয়। এবং সোডিয়াম নাইট্রোপ্রোসাইড কিসে ইউজ করা হয়, দ্যাট ইজ ইন দ্য কেস অফ হাইপারটেনসিভ ক্রাইসিস। এটা হচ্ছে হাইপারটেনসিভ ক্রাইসিসের ক্ষেত্রে ড্রাগ অফ চয়েস হচ্ছে আমাদের সোডিয়াম নাইট্রোপ্রোসাইড, ঠিক আছে। তো এইটুকু আশা করি বুঝতে পেরেছো তোমরা হাইপারটেনশন নিয়ে সমস্ত কিছু। যদি কোনো ডাউট থাকে তাহলে প্রবলেম লিখবে। এবার মায়োকার্ডিয়াল, আজকের এই চ্যাপ্টারের লাস্ট টপিক হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফেকশন। এরপরে আমরা আবার পরবর্তী ভিডিওতে বাকিগুলো পড়বো। এবার দেখো মায়োকার্ডিয়াল ইনফেকশনকে কী বলে, এমআই বা হার্ট অ্যাটাক, তাই তো আমরা এটাকেই বারে রিপিটেশন যদি হয় সেটাকে আমরা বলবো হার্ট অ্যাটাক। এবার এমআই বুঝতে গেলে তোমাকে এই ছবিটা আগে দেখো। তো এখানে মেনলি যে ডায়াগ্রামটা দেখিয়েছে, দ্যাট ইজ এ হিউম্যান হার্ট, তাই তো।
হিউম্যান হার্ট নিয়ে আমরা আগে পড়েছি, কোথায় লোকেটেড আছে, কোথায় কী আছে, এগুলো সব পড়েছি আমরা। আচ্ছা, এই সুন্দর টপিক, সুন্দর হার্ট অ্যাটাক বা মায়োকার্ডিয়াল ইনফাকশন বা এই সুন্দর আমার কার্ডিওভাস্কুলার সিস্টেম সত্যি বলতে খুব ভালো লাগে। এই টপিকটা পড়ার আগে আমি তোমাদের একটা কথা বলে দিচ্ছি, যেটা হচ্ছে তোমাদের ইন্টারেস্টেড যদি কেউ থাকো তাহলে আমাদের চ্যানেলে যুক্ত হতে পারো। হ্যাঁ, এটা দেখানোর কথা তোমাদের বলছিলাম, দেখো যে আমাদের 360 নার্সিং একাডেমি একটা কোচিং সেন্টার রয়েছে, এবং সেই কোচিং সেন্টারে আমাদের প্রিভিয়াস বেশ কয়েকদিন ধরেই ক্লাস শুরু হয়েছে। মানে এই ক্লাসটা আমরা দুটো সিএইচও ক্লাস, তারপর হচ্ছে পোস্ট বেসিক ক্লাস, স্টাফ নার্স ক্লাস, এসব কমপ্লিট করে দিয়েছি একবার করে দুবার করে, এবং এখন অলরেডি হচ্ছে সামনে পিবিবিএসসি এক্সাম যেহেতু রয়েছে, ঠিক আছে, জুন মাসে, সেই জন্য পিবিবিএসসির জন্য ব্যাচ শুরু হয়েছিল। এবার তার সাথে হচ্ছে এখন একটা এক্সক্লুসিভলি টেস্ট সিরিজ শুরু হয়েছে, যেটা হচ্ছে জেইপিবিএন 2026 বা পিবিবিএসসি 2026 যারা দেবে বা যারা প্রিপারেশন নিতে চাইছো তাদের জন্য অনেকটা হেল্পফুল হবে, ঠিক আছে। এবার এর জন্য আমাদের সাথে তোমাদের কন্ট্যাক্ট করতে হবে। কন্ট্যাক্ট করার জন্য তোমরা এখানে একটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, দেখো এটা, আশা করি তোমরা বুঝতেও পারছো, আর আমি এটাকে আবার পিন করে দেব আমার ডেসক্রিপশন বক্সে, ঠিক আছে। এখানে তোমরা কন্ট্যাক্ট করবে, এবং তোমরা কন্ট্যাক্ট করে তোমার নাম এবং তুমি এই যে ব্যাচটা নিতে চাইছো এইটা লিখবে, এবং তোমার কলেজের নাম লিখে দেবে। এখানে আমি ছোট্ট করে শুধু একটু বলে দিচ্ছি যে কবে থেকে স্টার্ট হয়েছে। স্টার্ট হয়ে গেছে অলরেডি 6 এপ্রিল 2026 থেকে, এবং ডেইলি মক টেস্ট নেওয়া হচ্ছে, এবং অবশ্যই কি সাবজেক্ট ওয়াইজ মক টেস্ট নেওয়া হচ্ছে, ঠিক আছে। সাবজেক্ট ইনক্লুড করা থাকছে, ধরো অ্যানাটমির সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ পুরো নেওয়া হচ্ছে, ঠিক আছে। এরপরে এটা পুরো হচ্ছে বেস্ট অন জেইপিবিএন সিলেবাস অনুযায়ী, অর্থাৎ আমরা জিএনএমের যে 3টে ইয়ার পড়ে এসেছি পুরো সিলেবাস অনুযায়ী কিন্তু নেওয়া হচ্ছে। ফুল সিলেবাস মক টেস্টও থাকবে, অর্থাৎ 100 কোশ্চেন থাকে, কোশ্চেন 100-এ থাকবে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্র্যাকটিসও থাকবে, তার সাথে ডাউট সলভিং সাপোর্ট গ্রুপও থাকবে। ফিসটা এখানে যেটা দেওয়া আছে সেটা তোমরা অ্যাভয়েড করো, আমাদের সাথে তোমরা কন্ট্যাক্ট করো, ঠিক আছে। আমরা বলে দেবো কন্ট্যাক্ট করতে চাইলে এই নাম্বারে কন্ট্যাক্ট করো, তাহলে আমরা অবশ্যই বলে দেবো। আচ্ছা, এবার আমাদের সুন্দর বিউটিফুল টপিকে চলে আসি। দেখো এখানে আমাদের এটা একটা হার্টের আমরা হার্টের একটা ফিগার নিয়েছি, এবং এই ফিগারে দেখো ডিনোট করা রয়েছে হার্ট অ্যাটাক। তাহলে হার্ট অ্যাটাক বুঝতে গেলে আমাদের আগে হার্টের কী লেয়ার ছিল সেটা একবার বলো তো দেখি। হার্টের লেয়ার কী ছিল? হার্টের লেয়ার আমাদের যদি ভেতরের দিকে থেকে দেখি, দ্যাট ইজ এন্ডোকার্ডিয়াম। যদি মিডিল লেয়ার দেখি, দ্যাট ইজ মায়োকার্ডিয়াম। অ্যান্ড যদি আউটার লেয়ার দেখি, দ্যাট ইজ পেরিকার্ডিয়াম। এবার পেরিকার্ডিয়ামের আবার বিভিন্ন ভাগ ছিল, অত আমি ডিপলি যাচ্ছি না এখন। তো এই মায়োকার্ডিয়াম লেয়ারটাকে হচ্ছে কি বলা হয়? হার্টের মাসেল লেয়ার বলা হয়, এবং এটা কি মাসেল থাকে? দ্যাট ইজ কার্ডিয়াক মাসেল থাকে। এবং এই মায়োকার্ডিয়াল লেয়ারে যদি তুমি দেখো, দ্যাট ইজ রেসপন্সিবল ফর পাম্পিং অ্যাকশন অফ হার্ট। এটাই কিন্তু আমাদের যে হার্টের লেফট ভেন্ট্রিকেল, রাইট ভেন্ট্রিকেল যে চেম্বারগুলো রয়েছে সেগুলো হার্ট পাম্পিং করে। এটা কি এই মায়োকার্ডিয়াম লেয়ারের জন্যই কিন্তু পাম্পিং অ্যাকশনটা হার্ট করতে পারে। এবং এখানে যে মাসেল লেয়ার থাকে কার্ডিয়াক মাসেল, সেটা হচ্ছে স্ট্রাইটেড ইন নেচার এবং ইনভলান্টারি ইন নেচার হয়ে থাকে। এবারে এই যে ব্যাপারগুলো বললাম যে মায়োকার্ডিয়াম হার্ট পাম্পিং করতে পারছে, হার্ট পাম্পিং করতে গেলে মায়োকার্ডিয়ামের মাসেল লেয়ার বা এখানে যে আমাদের মায়োকার্ডিয়াম বা হার্ট মাসেল বা হার্টের যে টিস্যুগুলো রয়েছে, সেলসগুলো রয়েছে, সেখানে তো অবশ্যই যে বিভিন্ন ব্লাড ভেসেলসের মাধ্যমে কি ব্লাড পৌঁছাতে হবে তাকে, এখানে বিভিন্ন ব্লাড ভেসেলসের মাধ্যমে ব্লাডগুলোকে এখানে ঠিকঠাকভাবে পৌঁছাতে হবে, তাই তো? ঠিকঠাকভাবে পৌঁছাতে হবে। এবার এই ব্লাড ভেসেলসে হার্টকে যে ব্লাড ভেসেল সাপ্লাই দেয়, দ্যাট ইজ করোনারি আর্টারি। আমরা করোনারি সার্কুলেশনে বললাম, করোনারি আর্টারি হচ্ছে আমাদের হার্টকে ব্লাড সাপ্লাই দেয়, অক্সিজেনেটেড ব্লাড, ঠিক আছে। তাহলে এই আর্টারির যদি কোথাও যদি ব্লাড ভেসেলসের কোনো জায়গায় যদি প্লাক জমা হয়, প্লাক মানে কি? প্লাক মানে হচ্ছে কোনো ফ্যাটি সাবস্ট্যান্স বা কোনো ফাইব্রাস জাতীয় জিনিস বা যে কোনো জিনিস, কোনো ব্লাড ক্লট যা কিছু হোক, সেটা যদি এখানে এসে জমা হয়ে যদি এরকমভাবে কোনো এই একদিকে হোক বা দুদিকে হোক, যে কোনো দিকে যদি এরকমভাবে কোনো প্লাক ফর্মেশন করে, তাহলে কী হবে? ব্লাড ফ্লো হবে না, এটা প্লাক ফর্মেশন হলো, প্লাক ফর্মেশন। এবার হতে পারে এটা হচ্ছে আমাদের থ্রম্বাস হতে পারে বা হতে পারে আমাদের হচ্ছে এম্বোলিজম হতে পারে। ম্যাক্সিমাম কিন্তু থ্রম্বাসটাই ম্যাক্সিমাম হয়ে থাকে। তাহলে এই প্লাকের ফর্মেশন হওয়ার জন্য আমাদের কি না, এখানে হার্টের এই করোনারি আর্টারি দিয়ে হচ্ছে ঠিকঠাকভাবে ব্লাড ফ্লো হয়ে এই যে আমাদের
মায়োকার্ডিয়াম লেয়ারে কিন্তু ঠিকঠাকভাবে আসতে পারে না এখানে ব্লকেজ থাকার কারণে। তার জন্য যে ড্যামেজ হয়, তার জন্য যে প্রবলেম হয়, প্রথমে আমাদের কী আসছে, প্রথমে অক্সিজেন স্যাচুরেশন কমবে, মানে এখানে হার্ট মাসেল হার্ট টিস্যু অক্সিজেন পাচ্ছে না, তাহলে কী হবে, প্রথমে অ্যানজাইনা পেক্টোরিস দেখা যাবে, চেস্ট পেন দেখা যাবে, তারপরে আস্তে আস্তে ইসচেমিয়া দেখা যাবে। ইসচেমিয়া মানে অক্সিজেন ডিপ্রাইভেশন হয়ে ইসচেমিয়া দেখা গেল। ইসচেমিয়ার পরে আমাদের নেক্রোসিস অফ টিস্যু বা হার্ট মাসেল হলো, সেটা হচ্ছে আমাদের কি, এটাকে ইনফাকশন বলা হলো। এবং এইটাই কিন্তু অ্যাকচুয়ালি মায়োকার্ডিয়াল মানে কি, মায়োকার্ডিয়াম লেয়ার, হার্টের এই যে মায়োকার্ডিয়াম লেয়ার, মিডিল লেয়ার, এবং ইনফাকশন হলো মানে হচ্ছে টিস্যু ডেড নেক্রোসিস হলো, সেটাকে আমরা বলছি মায়োকার্ডিয়াল ইনফাকশন এবং এমআই। এবং এই এমআইটাই কিন্তু যদি হয় রিপিটেডলি বা পরবর্তী পর্যায়ে গিয়ে হার্ট অ্যাটাকে পরিণত হচ্ছে। তাহলে সুন্দর করে আশা করি বোঝাতে পারলাম। এবার দেখো এখানে একটা ব্লাড ভেসেলসকে দেখিয়েছে, এটা অবশ্যই ব্লাড ভেসেলস মানে আর্টারি হবে, করোনারি আর্টারি কি, এখানে দেখো করোনারি আর্টারির মধ্যে এখানে এই যে কোলেস্টেরল প্লাক তৈরি হয়ে গেছে, এবং এখানে দেখো ব্লাড ক্লট হয়ে গেছে, যার জন্য স্বাভাবিক রক্ত সঞ্চালন আর হচ্ছে না। স্বাভাবিক রক্ত সঞ্চালন যদি না হয়, মানে এখানে এই পোর্শনটাকে এখানে হচ্ছে জুম করে দেখিয়েছে। তাহলে দেখো এখান থেকে এই যে আর্টারিগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে করোনারি আর্টারি, এগুলো হচ্ছে সব করোনারি আর্টারি, যেটা হচ্ছে আমাদের অ্যাসেন্ডিং অ্যাওর্টা। এটা কি আমরা একটু আগে পড়লাম, অ্যাসেন্ডিং অ্যাওর্টার ব্রাঞ্চেস দুদিকে, এদিকে হচ্ছে আমাদের এটা কি সাইড, এটা রাইট করোনারি আর্টারি, এবং এটা হচ্ছে লেফট করোনারি আর্টারি। এবং এই যে এমআই এটার সবচেয়ে আমাদের হচ্ছে মোস্ট কমন ব্লকেজ হচ্ছে এলএডি, ল্যাড মানে হচ্ছে লেফট অ্যাসেন্ডিং লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি। ঠিক আছে, এটা হচ্ছে লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি, যেটা এলসি এর বা লেফট করোনারি আর্টারিরই একটা ব্রাঞ্চেস হয়। এবং এই যে ব্লকেজটা দেখতে পাচ্ছ এখানে টিস্যু ডেথ, তাই তো, ডাইং অফ মাসেল হয়ে গেছে, অর্থাৎ নেক্রোসিস হয়ে গেছে। এবং এগুলো দেখো হেলদি মাসেলকে দেখিয়েছে। তাহলে এই যে টিস্যু ডেথ বা ডাইং অফ মাসেল দেখিয়েছে, এটা মেনলি ল্যাড ব্লকেজের জন্য। এখানে দেখো যে ব্লকেজটা হয়েছে, দ্যাট ইজ ল্যাড ব্লকেজের জন্য কিন্তু এটা হয়েছে, এবং এটাই কিন্তু সবচেয়ে মোস্ট কমন ব্লকেজ হয়ে থাকে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে যে হার্ট অ্যাটাক বা মায়োকার্ডিয়াল ইনফাকশনটা কী। চলো এবার রিড আউট করে দিই এখানে, যে নেক্রোসিস অফ মায়োকার্ডিয়াল মাসেলস ডিউ টু সাডেন অক্লুশন অফ করোনারি আর্টারি রেজাল্ট ইন্টু স্টপিং অফ অক্সিজেন অ্যান্ড ব্লাড ফ্লো ফর মোর দ্যান 5 মিনিট। তাহলে এই টাইমটা ইম্পর্টেন্ট, 5 মিনিটের বেশি সময় ধরে যদি এরকম অক্লুশন হয়ে কোনো ব্লাড স্টপিং হয়ে যায়, যার জন্য অক্সিজেন ফ্লো হচ্ছে না, তার ফলে মায়োকার্ডিয়াল মাসেল নেক্রোসিস হচ্ছে, তাকে আমরা বলবো এমআই বা মায়োকার্ডিয়াল ইনফাকশন। নেক্রোসিস ডেভেলপ ইন্টু স্কার টিস্যু আফটার 2 to 3 months, সেটা স্কার টিস্যুতে পরিণত হয়ে যায়, হুইচ পারমানেন্টলি চেঞ্জ দ্য শেপ অফ ভেন্ট্রিকেলকে চেঞ্জ করে দেয় পুরো। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো দ্য মোস্ট কমন এমআই লিডিং কজ অফ ডেথ ওয়ার্ল্ড ওয়াইড হয়, আর মোস্ট কমন সাইট হচ্ছে যেটা বললাম ল্যাড অবস্ট্রাকশন, মানে হচ্ছে তোমার লেফট ভেন্ট্রিকেলের দিকে এই ল্যাডটা অবস্ট্রাকশন হয়ে থাকে। এবার ইনসাফিসিয়েন্ট সাপ্লাই টু অক্সিজেন কজ অ্যাসিডোসিস, অ্যান্ড অ্যাসিডোসিস উইল কজ কন্ডাকশন সিস্টেম ফেলিওর ঘটতে পারে। ঠিক আছে, এরপরে দেখো হার্ট মাসেল ক্যান রিমেন অ্যালাইভ ইন রেস্টিং পারসন ইফ ইট রিসিভস 10 to 15% অফ ইটস নর্মাল ব্লাড সাপ্লাই। এবার রিস্ক ফ্যাক্টর করোনারি আর্টারি এই মায়োকার্ডিয়াল ইনফাকশনের জন্য রিস্ক ফ্যাক্টর কী হয়, দ্যাট ইজ অ্যাথেরোস্ক্লেরোসিস, এটা হচ্ছে তোমার থিকেনিং অ্যান্ড লস ইলাস্টিসিটি, যেটা বললাম ডিপোজিশন অফ ক্যালসিয়াম বা কোলেস্ট্রল, এগুলো হয় অ্যাথেরোস্ক্লেরোসিসের জন্য হয়, থ্রম্বাস বা থ্রম্বোসিসের জন্য হয়। আর একটা কি, করোনারি আর্টারি ডিজিজ, স্মোকিং, হাইপারটেনশন, ওবেসিটি, সিডেন্টারি লাইফস্টাইল, স্ট্রেস, ইনক্রিজ কোলেস্টেরল লেভেল, এগুলোর কারণে কিন্তু মায়োকার্ডিয়াল ইনফাকশন হয়। এবার দেখো সাইন সিমটমসে আমরা কী পাবো। সাইন সিমটমসের ক্ষেত্রে হচ্ছে ক্লাসিক্যাল সিমটমস, আমাদের ভেরি ইম্পর্টেন্ট ক্লাসিক্যাল সিমটমস, যেটা হচ্ছে আমাদের কি হয়, একটা সাবস্টার্নাল এরিয়াতে, মানে আমাদের যে স্টার্নাম বোন, সেখানে স্টার্নাম এরিয়াতে ক্রাশিং আর একটা পারসিস্টেন্ট পেন পাবো, এটা হচ্ছে আমাদের কার্ডিনাল সিমটম, ভেরি ইম্পর্টেন্ট। আর পেনটাকে রিলিভ করতে পারবো না কী দিয়ে, নাইট্রোগ্লিসারিন দিয়ে বা রেস্ট নিয়ে কিন্তু পেনটাকে রিলিভ করতে পারবো না, শুধুমাত্র রিলিভ করা যাবে কোনো ওপিওয়েডস দিয়ে, যেমন মরফিন সালফেট, এটা দিয়ে পেন রিলিভ করা যাবে। ঠিক আছে, এবং পেনটাকে রেডিয়েট করতে পারবো, বা পেনটা রেডিয়েট হবে কোন দিকে, টু নেক, জ, লেফট শোল্ডার, আর্ম, ভেরি ইম্পর্টেন্ট। এই 3টে পয়েন্ট হচ্ছে ক্লাসিক্যাল সিমটমস, মনে রাখবে অবশ্যই। এবং শক লাইক সিমটমস দেখা যাবে। শক লাইক সিমটমসের মধ্যে আমরা শক হলে কি হয়, শক হলে জানি বডি ফ্লুইড ভলিউম কমে যায়, বডি ফ্লুইড ভলিউম কমলে বিপি কমবে, বিপি কমলে কী হবে, হার্ট রেট কী হবে,
হার্ট রেট কিন্তু আমাদের মানে ট্যাকিকার্ডিয়া কন্ডিশন দেখা যেতে পারে, এবং বা পালস রেট যেটা হলো, এগুলো বিভিন্ন কন্ডিশন উইক পালস হয়ে যাবে, ঠিক আছে। তাহলে কী কী দেখো, সিস্টোলিক ব্লাড প্রেশার হচ্ছে 80 mm/H0 কম হয়ে যেতে পারে, উইক পালস হয়ে যেতে পারে, কোল্ড ক্ল্যামি স্কিন হতে পারে, সায়ানোসিস হতে পারে, লেথার্জি হতে পারে, ডায়াফোরেসিস মানে হচ্ছে এক্সেসিভ কোল্ড সোয়েটিং দেখা যেতে পারে, অলিগুরিয়া মানে ইউরিন আউটপুট তোমার হচ্ছে 400 ml/day বা 30 ml/hour, এগুলো সবকটা ইম্পর্টেন্ট পয়েন্ট। আর ফিভার হতে পারে ডিউ টু ইনফ্লামেশন অ্যান্ড মায়োকার্ডিয়াল টিস্যু ডিস্ট্রাকশনের জন্য ফিভার আসতে পারে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে ছবি, আর এই হচ্ছে ওগুলোর এক্সপ্লানেশন, আশা করি বুঝতে পারলাম। এবার দেখো তাহলে আমাদের ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনের মধ্যে কী কী পেলাম। ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনের মধ্যে একটা হচ্ছে দ্যাট ইজ পেনটা কীরকম নেচার হবে, পেনটা কীরকম কী নেচার হচ্ছে দেখো, যেটা হচ্ছে একটা তোমার পারসিস্টেন্ট এবং হচ্ছে পারসিস্টেন্ট পেন হবে, এবং সেটা কিন্তু সবসময় কী হবে, ক্রাসিং পেন হবে, একটা ক্রাসিং পেন হবে, ঠিক আছে। এবং এটা রেডিয়েট করবে কোথায়, টু নেক, রেডিয়েট করবে নেকে, তারপর হচ্ছে আমাদের আর্মে, ঠিক আছে, নেকে আর্মে, তারপর আর কোথায় কোথায় বলো, নেক আর্ম, লেফট শোল্ডার, লেফট শোল্ডার, ঠিক আছে, জ আর হচ্ছে লেফট শোল্ডার, এগুলোতে সব কিন্তু আর রেডিয়েট করবে। আর পেনটা নট রিলিভ বাই নাইট্রোগ্লিসারিন অ্যান্ড হচ্ছে রেস্ট, এগুলোতে রিলিভ হবে না, বাট রিলিভড বাই কি, ওপিওয়েডস বা মরফিন সালফেট, ঠিক আছে। আচ্ছা, এর জন্য একটা তোমার ট্রিটমেন্ট অফ চয়েস মনে রাখবে, এমওএনএ কি, মনা, এম ফর হচ্ছে আমাদের কি, মরফিন, ঠিক আছে, এম ফর হচ্ছে মরফিন, ও ফর হচ্ছে কি, অক্সিজেন, এন ফর হচ্ছে নাইট্রোগ্লিসারিন এনটিজি লিখলাম, আর এ ফর হচ্ছে অ্যাসপিরিন, ঠিক আছে। এগুলো দিয়ে আমরা ট্রিটমেন্ট করতে পারি। ট্রিটমেন্ট মডালিটি এখনও বলিনি আমি, এখানে দেখো। এরপরে কী হবে, ডিসকমফর্ট, শর্টনেস অফ ব্রিথ, আরও যে মানে রেসপিরেটরি প্রবলেম, অল্টার মেন্টাল স্ট্যাটাস, ডিসরিদমিয়া মানে কি, এনি ডিস্টারবেন্স ইন নর্মাল রিদমিক বিটিং অফ দ্য হার্ট, এছাড়া ফিলিং অফ ফিয়ার অ্যান্ড অ্যাংজাইটি, এগুলো সব দেখতে পাবো। আচ্ছা, ডায়াগনোসিস আমরা কী করে করব। বিভিন্ন কার্ডিয়াক মার্কার্স আছে, এগুলোর যে চেঞ্জেস হবে, এখানে কতগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট বা ইম্পর্টেন্ট কথা তোমাদেরকে বলবো, যে যদি বলে মোস্ট কমন ইন্ডিকেটর বা মোস্ট কমন কার্ডিয়াক মার্কার বা মোস্ট অ্যাকিউরেট কার্ডিয়াক মার্কার ফর আইডেন্টিফাইং মায়োকার্ডিয়াল ইনফাকশন, সেটার ক্ষেত্রে কী হবে, সেটা হচ্ছে ট্রোপোনিন, ঠিক আছে। ট্রোপোনিন হচ্ছে একটা তোমার কার্ডিয়াক মাসেল প্রোটিন বা কার্ডিয়াক মার্কারও বলা যেতে পারে, এবং এটা হচ্ছে মোস্ট কমনলি ইউজড ব্লাড টেস্ট। আর মোর স্পেসিফিক মার্কার হচ্ছে আমাদের ট্রোপোনিনটার আবার দুটো টাইপস, ট্রোপোনিনের বিভিন্ন থাকে, ট্রপ টি হয়, ট্রপ আই হয়, ঠিক আছে, ট্রপ আই হয়, এগুলো হচ্ছে বিভিন্ন টাইপস হয়, আর ট্রপ সি হয়। তো এর মধ্যে সবচেয়ে মোস্ট যদি বলে দ্যাট ইজ ট্রপ আই, ঠিক আছে। এর মধ্যে যদি মোস্ট কমন বা বেস্ট মার্কার বলা হয় বা মোর স্পেসিফিক মার্কার বলা হয়, দ্যাট ইজ ট্রপ আই, ঠিক আছে। এটা হচ্ছে সবচেয়ে বেস্ট মার্কার। আর আমাদের কী হয়, ইট ইনক্রিজেস উইথিন 3 hours অফ ইনজিউরি হলো, মায়োকার্ডিয়াল মাসেল ড্যামেজ হলো, তার 3 hours মধ্যে এটা হবে, ইনক্রিজ করবে, এবং পিক হবে 1 to 2 days অ্যান্ড রিমেন এলিভেটেড হবে 7 to 10 days মধ্যে, ঠিক আছে। আচ্ছা, এরপরে যদি আমাদের বলে যে ফার্স্ট কোনটা ইনক্রিজ করবে, ফার্স্ট হচ্ছে আমাদের যেটা ইনক্রিজ করে দ্যাট ইজ কি, মায়োগ্লোবিন, ঠিক আছে। মায়োগ্লোবিন হচ্ছে ইটস লেভেল ইনক্রিজ উইথিন 2 hours, 2 hours মধ্যে, 3 hours আগেও 2 hours মধ্যে, অলদো ইট ইজ লো স্পেসিফিসিটি ফর মায়োকার্ডিয়াল ইনফাকশন, এটা নট কার্ডিয়াক স্পেসিফিক নয়, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। এবারে আর কি আমাদের কার্ডিয়াক মার্কার রয়েছে দেখো, দ্যাট ইজ সিরাম ক্রিয়েটিনিন ফসফোকাইনেজ, সিপিকেএমবি, এটা একটা আইসো এনজাইম, ঠিক আছে। এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন স্কেলিটাল মাসেলের ক্ষেত্রে সিকেএমএম, কার্ডিয়াক মাসেলের ক্ষেত্রে সিকেএমবি, আর হচ্ছে ব্রেনের ক্ষেত্রে সিকেবিবি, ওকে। আচ্ছা, সিকেএমবি লেভেল রাইজেস উইথিন আওয়ার্স অফ ইনজিউরি অ্যান্ড পিক অ্যাট 18 hours আফটার অ্যান অ্যাকিউট ইসেমিক অ্যাটাক, ওকে। এইটুকু মনে রাখো, ট্রোপোনিনটা বললাম। আচ্ছা, এলডিএইচ একটা আছে, এলডিএইচ অ্যান্ড আইসোএনজাইম, এলডিএইচ ইজ নট স্পেসিফিক অ্যাজ ট্রোপোনিন, ওর মতো স্পেসিফিক নয়, কিন্তু নর্মালের ক্ষেত্রে কী হয়, মানে নর্মাল ধরো একজন অ্যাডাল্ট পার্সন, তার কোনো হার্ট ডিজিজ নেই বা এমআই নেই, তার ক্ষেত্রে কী হবে, এলডিএইচ 2টা, ঠিক আছে, এলডিএইচ 2টা গ্রেটার দ্যান থাকে এলডিএইচ 1-এর থেকে, কিন্তু এমআই হলে কী হবে, এলডিএইচ 1 আইসোএনজাইম ইজ নর্মালি ফাউন্ড ইন দ্য হার্ট মাসেল অ্যান্ড এলডিএইচ 2 ফাউন্ড ইজ প্রিডমিনেন্টলি ইন ব্লাড স্ট্রিম। তাহলে হাই এলডিএইচ 1 লেভেল টু হাই এলডিএইচ 2 সাজেস্ট এমআই। তাহলে এলডিএইচ 1 এটা নর্মালের ক্ষেত্রে বললাম, আর
এমআইয়ের ক্ষেত্রে কী হবে, LDH1 গ্রেটার দ্যান LDH2 হবে, ঠিক আছে, LDH2 হবে। আচ্ছা, এই একটা গেল। এরপর হচ্ছে ইসিজি চেঞ্জেসের মধ্যে আর ইনক্রিজ ডব্লিউবিসি কাউন্ট দেখা যাবে 1 উইকের লাস্ট আপ টু 1 উইক। আচ্ছা, আর ইসিজি চেঞ্জেসের মধ্যে কি দেখা যাবে, ইসিজি চেঞ্জেসের মধ্যে দেখো আমাদের এমআই হলে কী হবে, এসটি সেগমেন্ট এলিভেশন এসটি ইএমআই পাই, আর এনএসটি ইএমআই পাই, মানে এসটি সেগমেন্ট এলিভেশন এমআই আর নন এসটি সেগমেন্ট এলিভেশন এমআই এটা পাবো। আর সাথে টি ওয়েভ ইনভার্সন দেখা যাবে, ঠিক আছে, আর প্রেজেন্স অফ অ্যাবনর্মাল কিউ ওয়েভস এটা একটা দেখা যাবে। এগুলো হচ্ছে সব হচ্ছে এমআইয়ের ইন্ডিকেটর ইসিজির ক্ষেত্রে। আর করোনারি অ্যাঞ্জিওগ্রাফি মানে হচ্ছে সিএজি, যেটা সিএজি করোনারি অ্যাঞ্জিওগ্রাফি করে দেখা যাবে এটাকে, এটা ভিজুয়ালাইজেশন অফ দ্য করোনারি আর্টারি বাই ইউজিং এক্সরে টু ডিটারমাইন এনি প্যাথোলজিক্যাল অবস্ট্রাকশন টু ব্লাড ফ্লো টু দ্য হার্ট মাসেল। হার্ট মাসেল, এই যে ধরো হার্টটা আমরা দেখলাম, এখানে যে এই যে হার্ট মাসেলগুলো রয়েছে, হার্ট মাসেলগুলো রয়েছে, সেখানে যদি কোনো রকম অবস্ট্রাকশন আছে কিনা তার জন্য আমরা এক্সরের গাইডিংয়ে যদি যে মেজারমেন্টটা বা যে এক্সামিনেশনটা করি, দ্যাট ইজ করোনারি অ্যাঞ্জিওগ্রাফি, ঠিক আছে। আর কি ট্রেডমিল টেস্ট অর স্ট্রেস টেস্ট অর এক্সারসাইজ টলারেন্স টেস্ট আছে, এগুলো সমস্ত কিছু দেখা হয়। এটা কি কার্ডিওভাস্কুলার ফিটনেসকে মেজার করে, ইন হুইচ পিপল এক্সার্ট দেমসেলভস বাই ওয়াকিং অর রানিং অন এ কনভেয়র বেল্ট অ্যালং উইথ মনিটরিং অফ দেয়ার হার্ট রেট, ব্লাড প্রেশারকে মনিটর করতে পারে, অক্সিজেন স্যাচুরেশন, ইলেকট্রোকার্ডিওগ্রাফি রেসপন্স, এগুলোকে কিন্তু সব হচ্ছে আমাদের করতে পারবে, মেজার করতে পারবে। এবার দেখো এখানে কী আছে, কমপ্লিকেশনসের মধ্যে কী হয়, হার্ট ফেলিওর হতে পারে, হার্ট পাম্পিং করা বন্ধ করে দিল, ইরেগুলার হার্টবিট হয়ে যেতে পারে, ডিসরিথমিয়াস আসতে পারে, ঠিক আছে, কার্ডিওজেনিক শক হতে পারে, কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে, ড্রেসলার সিন্ড্রোম যেটা হচ্ছে পোস্ট মায়োকার্ডিয়াল ইনফাকশন সিন্ড্রোম হয়, ঠিক আছে, যার ফলে প্লুরাটিক চেস্ট পেন, পেরিকার্ডাইটিস, ফিভার, লিউকোসাইটোসিস, এগুলো সব দেখা যাবে। আচ্ছা, এবার ম্যানেজমেন্ট আমরা পড়ে নিই। ম্যানেজমেন্টের ক্ষেত্রে কী কী ম্যানেজমেন্ট করা হয় দেখো, আমরা এই যে মনাটা পড়লাম, মনার ক্ষেত্রে এফর অ্যাসপিরিন পড়েছিলাম, অ্যাসপিরিন অ্যাডমিনিস্ট্রেট এটা কি ব্লাড থিনার বা অ্যান্টিপ্লেটলেট হিসেবে ইউজ করা হয়, এবং মরফিন সালফেট, ফর মরফিন আমরা পড়েছিলাম, যেটা পেনকে রিলিফ করতে পারে একমাত্র মরফিন সালফেট দিয়েই, ঠিক আছে। এছাড়া কি অ্যাডমিনিস্টার আমরা মরফিন অন প্রায়োরিটি টু ম্যানেজ পেন বিকজ পেন রিলিফ ইনক্রিজ অক্সিজেন সাপ্লাই টু দ্য মায়োকার্ডিয়াম। আর কী কী অর্ডার দিতে পারে দেখো, সেমি ফলস পজিশন দিতে পারি আমরা, অক্সিজেনেশনটা যাতে ভালো করে হয়। আর 2 লিটার পার মিনিট হচ্ছে ন্যাজাল ক্যানিউলা দিয়ে হচ্ছে অক্সিজেন অ্যাডমিনিস্টার করতে পারি। বিটা ব্লকার বিভিন্ন দিতে পারি, যেমন প্রোপানোলাল, যাতে হার্ট রেট ইনক্রিজ না হয়ে ডিক্রিজ হয় এবং মাইকোডিয়াল অক্সিজেন সাপ্লাইটা ইনক্রিজ হয়। এছাড়া হচ্ছে আমাদের বিপি, সিস্টোলিক বিপি হচ্ছে ইজ লোয়ার দ্যান 100 mm of Hg or 225 mm of Hg লোয়ার দ্যান প্রিভিয়াস রিডিং, তাহলে কী করতে হবে, লোয়ার দ্য হেড অফ বেডকে লোয়ার করতে হবে এবং ফিজিশিয়ানকে ইনফর্ম করতে হবে, ঠিক আছে। এছাড়া থ্রম্বোলাইটিক এজেন্ট, থ্রম্বোলাইটিক মানে কি থ্রম্বাসটাকে লাইটিক ব্রেকডাউন করে দেবে, তার জন্য কি স্ট্রেপ্টোকাইনেজ, যেটা হচ্ছে এর অ্যান্টিডট কি অ্যামাইনো ক্যাপ্রিক অ্যাসিড, ইউরোকাইনেজ, টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর, টিপিএ, এগুলো কিন্তু দেওয়া যেতে পারে। আর থেরাপিউটিক ম্যানেজমেন্টের ক্ষেত্রে কী করতে পারি আমরা, পিটিসিএর ফুল ফর্ম কিন্তু আসে অনেক সময়, পারকিউটিয়াস ট্রান্সলুমিনাল করোনারি অ্যাঞ্জিওপ্লাস্টি, মানে হচ্ছে স্টেন্ট বসানো, এক কথা হচ্ছে স্টেন্ট বসানো হয়, ঠিক আছে। আচ্ছা, এটাও করোনারি স্টেন্ট, আর্টারি স্টেন্ট বসানো হয়ে থাকে। আর সিএবিজি করোনারি আর্টারি বাইপাস গ্রাফট করা হয়ে থাকে। আচ্ছা, পিটিসি এটাতে দেখো কি অবস্ট্রাক্টেড হয়ে গেছে যেগুলো বা ক্লোজড আর্টারিগুলো, এগুলোকে ডাইলট করা একটা বেলুন, স্টেন্ট তো ওটাতে এটা একটা বেলুনকে ফুলিয়ে তারপরে মানে ইনফ্লেট কী করে করবে, ওইটাতে ধরো একটা ওই আর্টারি বা কোনো আমাদের আর্টারি অ্যাপ্রোচের মাধ্যমে একটা হচ্ছে তোমার টিপে একটা বেলুন পাঠিয়ে সেটাকে ইনফ্লেট করার মতো ব্যবস্থা করে সেই ভেসেলসে কিন্তু ওপেন করা হয়, এতে ইমপ্রুভ করবে আর্টেরিয়াল ব্লাড ফ্লোটা। আর বেলুন ক্যাথেটার ইন্ট্রোডিউস থ্রু রাইট ফিমোরাল আর্টারি, তাহলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা কোথা দিয়ে, রাইট ফিমোরাল আর্টারি দিয়ে কিন্তু আমাদের ইন্ট্রোডিউস করতে হয়, ঠিক আছে। আর রিপিটেড ইনফ্লেশন অ্যান্ড ডিফ্লেশন অফ দ্য বেলুন উইথ প্রেশার বিটুইন 9 and 15 অ্যাটমসফিয়ারে অ্যাপ্রক্সিমেটলি 135 PSI হচ্ছে ডাইলেট করতে হবে। আর করোনারি আর্টারি স্টেন্ট, এটা হচ্ছে পিটিসি এর ইনস্টিড অফ পিটিসি যদি না হয় তাহলে স্টেন্ট বসানো হতে পারে অনেক সময়, যাতে ওপেন ভেসেল অনেক সময় লং টাইম হয়ে থাকে। আর সিএবিজি আর কিছুই না, এটা হচ্ছে করোনারি আর্টারি বাইপাস গ্রাফট সার্জারি, ঠিক আছে। এটার কোশ্চেনটা অনেক সময় আসে, এটা হচ্ছে ধরো অবস্ট্রাক্টেড করোনারি আর্টারি আছে, সেখানে বাইপাস করে দেওয়া হয়, ঠিক আছে। কোন ভেন নেওয়া হয় বা কোন ব্লাড ভেসেল নেওয়া হয়, সেফেনাস ভেন, যেটা আমাদের সবচেয়ে লার্জেস্ট ভেন, গ্রেট সেফেনাস ভেন, রেডিয়াল আর্টারি, ইন্টারনাল মেমারি আর্টারি, আর হচ্ছে মেইনলি ইউজড বাইপাস। তার ধরো এই যে ছবিটা আমরা এখানে যে ছবিটা এখানে ধরো এই যে এইখানটা ব্লকেজ হয়েছে, তাই তো, এখানে ব্লকেজ হয়েছে, তাহলে এই ব্লকেজটাকে যাতে ম্যানেজ করা যায়, তার জন্য এই ব্লকেজের জন্য কি এই সারাউন্ডিং রিজিয়নে কি ব্লাড যাচ্ছে না, তাই তো, ব্লাড যাচ্ছে না, তাহলে কি করতে হবে, এখান থেকে একটা বাইপাস রাস্তা করে এখানে ব্লাড পাঠানোর চেষ্টা করতে হবে। ধরো এখানে আমি এইখানটা একটুখানি বোঝাচ্ছি, ধরো এই যে
এখান থেকে তোমার হচ্ছে একটা আর্টারি এখানে সারাউন্ডিং টিস্যু রয়েছে, সেখানে ব্লাড পাঠাতে হবে, কিন্তু এখানে কিছু ব্লকেজ হয়ে গেছে, ব্লকেজের জন্য ব্লাড পাঠাতে পারছে না। তাহলে এখান থেকে একটা বাইপাস করে এখান থেকে বাইপাস করে এদিকে কিন্তু পাঠাতে হবে। তো এই যে ব্যবস্থাটা, ঠিক আছে, এই যে একটা বাইপাস তৈরি করে দেওয়ার রাস্তা, যাতে এখানে অক্সিজেন সাপ্লাইটা ঠিকঠাকভাবে যায়, ব্লাড বা নিউট্রিয়েন্ট সমস্ত কিছু যায়, সেই জন্য এই যে বাইপাস সার্জারি করে দেওয়া হলো, এটা হচ্ছে সিএবিজি বা করোনারি আর্টারি বাইপাস গ্রাফট সার্জারি। তাহলে এখান থেকে এই জায়গাটা যাতে ব্লক হয়ে গেছে, তাহলে কোনো যে কী নিতে পারি আমরা, সেফেনাস ভেন বা ম্যামারি আর্টারি, ঠিক আছে, বা হচ্ছে রেডিয়াল আর্টারি, এগুলোকে নিয়ে তারপরে কিন্তু এখানে একটা বাইপাস রাস্তা তৈরি করে দেওয়া যেতে পারে। বেশ, তো এই পর্যন্তই থাকলো। এখানে তোমরা এই লাইনটাও দেখে নেবে খুব ভালো করে। আর অ্যানজাইনা পেক্টোরিস থেকে বাকি কার্ডিয়াক প্রবলেমগুলো আমরা পরবর্তী ক্লাসে পড়ব।